এটা নিয়ে নাও, খাতা নিয়ে নাও। তড়িৎ বিশ্লেষ্য বা তড়িৎ প্রবাহ রাসায়নিক, মানে চ্যাপ্টারটার অরিজিনাল নাম হচ্ছে তড়িৎ প্রবাহ রাসায়নিক বিক্রিয়া। হুম, আমরা এটাকে তড়িৎ বিশ্লেষণ বলেও বলে থাকি। ওকে, তো প্রথমত আমাদেরকে যে জিনিসগুলো পড়তে হবে, যে জিনিসগুলো জানতে হবে, আমি যেমনভাবে ব্যাচে বলি সেইভাবেই বলবো। প্রশ্ন, উত্তর, বোঝানো সব কিছুই থাকবে তার সাথে সাথে। প্রথমত আমাদের কয়েকটা জিনিস জানতে হবে। তড়িৎ সুপরিবাহী, তড়িৎ সুপরিবাহী পদার্থ এবং তড়িৎ কুপরিবাহী পদার্থ। তো আমরা এই দুটো পদার্থ কাকে বলে তোমরা খাতায় প্রশ্নের জন্য একটা জায়গা করবে, বই সামনে রাখবে, বইয়ের থেকে যেগুলো দাগ দেওয়ার দাগ দিয়ে নেবে, যেগুলো আমি লেখার সেগুলো লিখবো। সেই লেখাগুলো টোকার জন্য খাতার আর একটা জায়গা রাখবে, একটা জায়গায় প্রশ্ন লিখবে, বইয়ে দাগ দিতে পারো পেন্সিল দিয়ে, এবং উত্তর লেখার জন্যে বা উত্তর লেখার তো পরে তোমরা উত্তর লিখে নিতে পারবে, বই থেকে হোক এখান থেকে হোক উত্তর তোমরা পরে লিখে নিতে পারবে। এখানে যেগুলো বোঝাবো সেইগুলো বোঝার জন্য খাতায় আর একটা জায়গা রাখবে। খাতায় দুটো জায়গা করবে, একটা হচ্ছে প্রশ্ন, আর একটা হচ্ছে একটা প্রশ্ন, আর একটা হচ্ছে এখানকার বোঝা যে বিষয়গুলো। তো আমরা প্রথমেই পড়বো তড়িতের সুপরিবাহী পদার্থ কি আর তড়িতের কুপরিবাহী পদার্থ কি। ওকে, তো তড়িতের সুপরিবাহী পদার্থ মানে হচ্ছে যে পদার্থটার মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত, যে পদার্থগুলো সহজে তড়িৎ পরিবহন করতে পারে তাকে আমরা তড়িতের সুপরিবাহী পদার্থ বলি। আর যে পদার্থগুলো তড়িতের সহজে পরিবহন করতে পারে না তাদেরকে আমরা তড়িতের কুপরিবাহী পদার্থ বলি। এটা হলো বেসিক জিনিস। তড়িতের সুপরিবাহী পদার্থের মধ্যে আমরা উদাহরণ হিসাবে রাখতে পারি ধাতু। আমি ভিডিওটা পাঠিয়ে দেবো, যদি আমি পুরো সংজ্ঞাটা বলে দিচ্ছি। যেসব পদার্থের মধ্য দিয়ে সহজে তড়িৎ পরিবাহিত হতে পারে তাদেরকে তড়িতের সুপরিবাহী পদার্থ বলে। এই সময় লিখতে পারলে লেখো, না লিখতে পারলে ভিডিওটা পাঠিয়ে দেবো গ্রুপে, ভিডিওটা দেখে ভিডিওটাকে পজ করে সংজ্ঞাটা লিখে নেবে। আমি আবার একবার বলছি, যেসব পদার্থের মধ্য দিয়ে সহজেই তড়িৎ প্রবাহিত হতে পারে তাদের তড়িতের সুপরিবাহী পদার্থ বলে। ওকে, এখন যতটা পারবে লেখো, পরে ভিডিও দেখে পজ করে বাকিটা লিখে নেবে। উদাহরণ কি কি হতে পারে? যে কোনো ধাতু, গ্রাফাইট, অধাতুদের মধ্যে গ্রাফাইট আছে, গ্রাফাইট এবং অ্যাসিড, এবং অ্যাসিড, এগুলো হচ্ছে তড়িতের সুপরিবাহী পদার্থ। ওকে, তড়িতের কুপরিবাহী পদার্থ কি? যে সমস্ত ইত্যাদি, মানে এছাড়াও কিন্তু পৃথিবীতে আরো অনেক সুপরিবাহী পদার্থ, অনেক কুপরিবাহী পদার্থ। ধাতুই তো অসংখ্য ধাতু আছে। মেনলি ধাতুগুলো সুপরিবাহী কেন হয়? ধাতুর ভিতরে মুক্ত ইলেকট্রন থাকে, ধাতুর ভিতরে মুক্ত ইলেকট্রন থাকে, ফ্রি ইলেকট্রন। এই ফ্রি ইলেকট্রন আমরা পড়বো যখন আমরা তড়িৎ প্রবাহ, তড়িৎ চ্যাপ্টারটা পড়বো, সেই তড়িৎ চ্যাপ্টার। এবং আমরা মুক্ত ইলেকট্রনের কনসেপ্টটা জানি যে অরিজিনালি কি, একটা পরমাণু সেটা যদি সোডিয়াম হয়, সেই সোডিয়াম পরমাণুর আমরা পর্যায় সারণী সবাই পড়েছি। সেই সোডিয়াম পরমাণুর সর্ববহিস্থ কক্ষপথ যেটা, সেই সর্ববহিস্থ কক্ষপথে কিন্তু একটা ইলেকট্রন থাকে, কারণ ওর পারমাণবিক সংখ্যা হচ্ছে 11। তো প্রথম কক্ষপথে দুটো, পরের কক্ষপথে 8টা এবং সর্বস্থ কক্ষপথে একটা ইলেকট্রন থাকে। এবার এই সোডিয়াম পরমাণুটার উপরে যদি আমরা বিভব প্রয়োগ করি, এগুলো আমরা এখনো পড়িনি, তড়িৎ চ্যাপ্টারে পড়বো। সো বা বিভব ছাড়াও আমরা অনেক রকম ভাবে এই ইলেকট্রনটাকে কিন্তু রিমুভ করতে পারি, বাইরে বের করে আনতে পারি এবং অতি সহজে বের করে আনতে পারি। সো এই ইলেকট্রনটা যখন বেরিয়ে যাবে, যদি আমরা উপযুক্ত বিভব প্রভেদ ব্যবহার করি, সো এই ইলেকট্রনটা কিন্তু ফ্লো হবে, ফ্লো মানে প্রবাহিত হবে, একটা দিক থেকে আরেকটা দিকে প্রবাহিত হবে। একটা উচ্চ বিভব থেকে একটা নিম্ন বিভবের দিকে কিন্তু এই ইলেকট্রনটা ফ্লো করবে। এই যে ফ্লো, ইলেকট্রনের যে ফ্লো, এই ফ্লোটাকেই বলা হয়। এবার এর মধ্যে কনভেনশন আছে, অনেক কিছু, অনেক ব্যাপার ট্যাপার আছে, তো সেগুলো আমরা তড়িৎ চ্যাপ্টারে গিয়ে পড়বো। এখন যেটুকুনি বোঝার সেটুকুনি হচ্ছে যে এই ইলেকট্রনের ফ্লোটাকে আমরা বলি তড়িৎ প্রবাহ। তাহলে এই যে সোডিয়াম, এই ধাতুটা, এই ধাতুটার মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত হতে পারছে, তাই এটাকে আমরা বলছি তড়িতের সুপরিবাহী। এবং ধাতুগুলো, যেগুলো ধাতু, তারা তড়িতের সুপরিবাহী হয় কেন? তাদের ভিতরে মুক্ত ইলেকট্রন থাকে, মুক্ত ইলেকট্রন বা ফ্রি ইলেকট্রন, মুক্ত ইলেকট্রন, ইলেকট্রন এর ইংরেজি নাম হচ্ছে ফ্রি ইলেকট্রন। মুক্ত ইলেকট্রন বা ফ্রি ইলেকট্রন থাকে বলে ধাতুগুলো তড়িতের সুপরিবাহী হয়। ওকে, এবং গ্রাফাইট অধাতু, বাট গ্রাফাইটের তড়িৎ সুপরিবাহিতার অন্য একটা কারণ আছে। ওকে, অ্যাসিড তড়িতের সুপরিবাহী। অ্যাসিডের তড়িৎ পরিবাহিতার কারণটা কি সেটা আমরা এই চ্যাপ্টারে এসে খোঁজার চেষ্টা করব, সেটাই হচ্ছে আমাদের এই চ্যাপ্টারের মূল প্রতিপাদ্য বিষয়। এবার আমরা যাচ্ছি তড়িতের কুপরিবাহী পদার্থ। সংজ্ঞাটা কি?
যেসব পদার্থের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হতে পারে না, যেসব পদার্থের মধ্যে দিয়ে তড়িৎ পরিবাহিত হতে পারে না তাদেরকে আমরা বলি তড়িতের কুপরিবাহী পদার্থ। ওকে, সো উদাহরণ কি হতে পারে? কাঠ, কয়াকার ঠ, আর কাঁচ। এছাড়াও পৃথিবীতে প্রচুর অধাতব পদার্থ আছে, ঠিক আছে? যে সমস্ত পদার্থের মধ্যে দিয়ে তড়িৎ পরিবাহিত হতে পারে না তাদেরকে আমরা বলি তড়িতের কুপরিবাহী পদার্থ। তাহলে পদার্থকে আমরা যদি পদার্থ বলি, সেই পদার্থকে কিন্তু আমরা অ্যাটলিস্ট দুভাগে ভাগ করে ফেলতে পারলাম। একটা হচ্ছে মানে কিসের রেসপেক্টে? পদার্থকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি, কঠিন, তরল, গ্যাস। সো আমরা পদার্থকে যে যার রেসপেক্টে ভাগ করছি সেটা হচ্ছে তড়িৎ পরিবাহিতা। তড়িৎ পরিবাহিতা, এই তড়িৎ পরিবাহিতার রেসপেক্টে যদি আমরা পদার্থকে ভাগ করি, ওকে, আমরা কঠিন, তরল, গ্যাস ভাগ করি কিন্তু ভৌত অবস্থার ভিত্তিতে। তো আমরা যদি তড়িৎ পরিবাহিতার ভিত্তিতে পদার্থকে ভাগ করি তো আমরা দেখব পদার্থের তিনটে ভাগ আছে। একটা হচ্ছে তড়িৎ সুপরিবাহী পদার্থ, একটা হচ্ছে তড়িৎ কুপরিবাহী পদার্থ। ওকে, এছাড়াও আরও পদার্থ আছে, একটার নাম হচ্ছে, আচ্ছা, তড়িৎ কুপরিবাহীগুলোকে অন্তরক বলা হয়, আমরা তড়িৎ চ্যাপ্টারে গিয়ে পড়বো। অর্ধ পরিবাহী বলে এক রকমের পরিবাহী আছে, অতি পরিবাহী বলে আরেক রকমের পরিবাহী আছে। সো এগুলোও কিন্তু আছে। তো আমরা ইন জেনারেলটায় আসলাম। এবার আমরা কি করব, এই যে তড়িতের সুপরিবাহী পদার্থ এটাকে আবার দুভাগে ভাগ করা যায়। ওকে, এদেরকে যে দুটো ভাগে ভাগ করা যায় তার মধ্যে এক হচ্ছে মানে এদেরকে দুটো ভাগে যে ভাগ করছি, তো সেটার ভাগটা আমরা এরকমভাবে না বলে, একটা হচ্ছে ইলেকট্রনীয় পরিবাহী, ইলেকট্রনীয় পরিবাহী। ইলেকট্রনীয় পরিবাহী মানে কি? যে পরিবাহী পদার্থটা যে তড়িৎ পরিবহন করছে সেই তড়িৎ পরিবহনটা ইলেকট্রন দিয়ে করবে, তার মানে মুক্ত ইলেকট্রন, অবশ্যই সেটা মুক্ত ইলেকট্রন হবে। সো ইলেকট্রনীয় পরিবাহী। এবং আর একটা যে ভাগ সেইটা হচ্ছে কিন্তু ইলেকট্রনীয় পরিবাহী না, সেই যেগুলো সেগুলোকে আমরা বলি তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। সো আমাদের এই যে চ্যাপ্টার 8.3 যেটার নাম হচ্ছে তড়িৎ প্রবাহ রাসায়নিক বিক্রিয়া, সেই চ্যাপ্টারের মূল আরও একটা নাম যদি আমরা দিই সেটা হচ্ছে তড়িৎ বিশ্লেষণ। তড়িৎ বিশ্লেষণ বা তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, এগুলোকে নিয়ে আমাদের এই চ্যাপ্টারে আলোচনা করতে হবে। সেটা সেটা কি না, সেই পদার্থগুলো কিন্তু তড়িতের সুপরিবাহী পদার্থ। তড়িতের সুপরিবাহী পদার্থ দু রকমের হতে পারে। তড়িতের সুপরিবাহী পদার্থ মানে সেই পদার্থটা তড়িৎ পরিবহন করছে। একটা পদার্থ দু রকম ভাবে তড়িৎ পরিবহন করতে পারে। একটা হচ্ছে আমরা পড়লাম ধাতু, যেগুলো আমি আরো একটু যদি ক্লাসিফিকেশন করি তাহলে ব্যাপারটা বুঝতে আরো সুবিধা হবে, যে এই যে মুক্ত ইলেকট্রন বা ইলেকট্রনীয় পরিবাহী, এইগুলোর কিন্তু আবার দু প্রকারের হয়। ওকে, একটা হচ্ছে ধাতব পরিবাহী, ধাতব পরিবাহী, আর একটা হচ্ছে অধাতব পরিবাহী। একটা ধাতব পরিবাহী, একটা অধাতব পরিবাহী। ক্লিয়ার? সো ধাতব পরিবাহী মানে কি? যে ধাতু যারা মুক্ত ইলেকট্রন দিয়ে তড়িৎটাকে পরিবহন করছে তাকে আমরা বলি ধাতব পরিবাহী। যেমন উদাহরণ হচ্ছে যে কোনো ধাতু, সোডিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, লোহা, মানে আয়রন, অ্যালুমিনিয়াম, এগুলো সবাই কিন্তু তড়িতের পরিবাহী, কারণ এদের ভিতরে মুক্ত ইলেকট্রন আছে। অধাতব পরিবাহীর মধ্যে আমরা যাদেরকে পাই সেটা হলো গ্রাফাইট এবং গ্যাস কার্বন। একটা জিনিস মনে রাখবে, গ্রাফাইট কিন্তু তড়িতের সুপরিবাহী, এবং হীরক, কার্বনের একটা রূপভেদ তো গ্রাফাইট, আরো একটা রূপভেদ আছে কিন্তু হীরক, সেই হীরক কিন্তু তড়িতের কুপরিবাহী। কিন্তু গ্রাফাইট এবং হীরক দুজনেই কিন্তু তাপের সুপরিবাহী। এই ছোট ছোট কনসেপ্টগুলো কিন্তু মনে রাখতে হবে। ওকে, সো ধাতব পরিবাহী বুঝলাম, অধাতব পরিবাহী বুঝলাম। এই অধাতব পরিবাহীগুলোর মধ্যেও কিন্তু মানে ওই আমি বললাম কি গ্রাফাইট কিভাবে তড়িৎ পরিবহন করে সেটা আমাদের উঁচু ক্লাসে পড়তে হবে, মানে ওটার রাসায়নিক বন্ধন বলে যে পার্টটা আছে 8.2,
সেখানেই গ্রাফাইট কিভাবে তড়িৎ পরিবহন করে তার কিছুটা ব্যাখ্যা আছে, বাট সেই ব্যাখ্যাটা আমরা এই মুহূর্তে বুঝতে পারবো না। 11-12 উঠলে আবার রাসায়নিক বন্ধন পড়তে হবে, সেখানে গিয়ে বুঝবো। যাই হোক, আমরা চলে আসছি তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। তাহলে একটা জিনিস ক্লিয়ার, যে সমস্ত পদার্থ ইলেকট্রন দিয়ে তড়িৎ পরিবহন করে তার মানে এদের ভিতরে মুক্ত ইলেকট্রন বর্তমান, মুক্ত ইলেকট্রন বর্তমান, সেই সমস্ত পদার্থকে আমরা ইলেকট্রনীয় পরিবাহী বলি। তাহলে এখন প্রশ্ন হলো, এই তড়িৎ বিশ্লেষ্য পদার্থগুলো তাহলে কি দিয়ে তড়িৎ পরিবহন করে? আমরা তড়িৎ বিশ্লেষ্য পদার্থের একটা উদাহরণ হিসাবে বলতে পারি অ্যাসিড। অ্যাসিড একটা তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। এই এগুলো আবার তড়িতের সুপরিবাহী পদার্থ, মানে তড়িৎ পরিবহন করে। তাহলে এখন প্রশ্ন হলো, এই পদার্থগুলো কি দিয়ে তড়িৎ পরিবহন করে? এদের মধ্যে কি ইলেকট্রন থাকে? যদি ইলেকট্রন থাকে, সেই ইলেকট্রনগুলো কি মুক্ত ইলেকট্রন? যদি না থাকে মুক্ত ইলেকট্রন বা ইলেকট্রন, তাহলে কি দিয়ে এরা তড়িৎ পরিবহন করে? তো আমি সেই জন্য নেক্সট পেজে যাচ্ছি। আমরা এবার পড়তে চলেছি তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। তাহলে আগের পেজ থেকে যে হেডিংগুলো করে দিয়েছি, ওই হেডিংগুলোর সবকটা সংজ্ঞা মেনলি, বিশেষত আমাদের লাগবে তড়িতের সুপরিবাহী পদার্থ এবং তড়িতের কুপরিবাহী পদার্থ, এই দুটো সংজ্ঞা মোটামুটি রাখলেই। এবং এবার এই পেজ থেকে যেটা মেনলি লাগবে সেটা হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ কাকে বলে, এটা মেনলি লাগবে। তোমরা প্রশ্নগুলো কিন্তু সাথে সাথে লিখে নেবে। যদি কোনো জায়গায় স্কিপ করে যাও, ভিডিওটা পাঠানোর পরে ভিডিওটা দেখে পজ করে করে লিখে নেবে তড়িৎ। আর যদি কোনো জায়গায় কোনো প্রশ্ন থাকে, অবশ্যই প্রশ্ন বা কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয়, অবশ্যই বলবে। তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। আমি সংজ্ঞাটা লিখছি, তোমরা লিখে নাও। যেসব পদার্থ গলিত গলিত অবস্থায় বা উপযুক্ত দ্রাবকে দ্রবীভূত অবস্থায় তড়িৎ পরিবহন করে, তড়িৎ পরিবহন করে এবং তড়িৎ পরিবহনের ফলে রাসায়নিক পরিবর্তন ঘটে, রাসায়নিক পরিবর্তন ঘটে সম্পূর্ণ ভিন্ন ধর্মবিশিষ্ট, সম্পূর্ণ ভিন্ন ধর্ম বিশিষ্ট নতুন পদার্থ উৎপন্ন হয়, নতুন পদার্থ উৎপন্ন হয়, তাদের তড়িৎ বিশ্লেষ্য পদার্থ বলে। উদাহরণ আমরা কি কি পেতে পারি? তাহলে প্রশ্ন, তড়িৎ বিশ্লেষ্য পদার্থ কাকে বলে, উদাহরণ দাও। উদাহরণ আমরা পেতে পারি সালফিউরিক অ্যাসিড H2SO4, এটা হলো সালফিউরিক অ্যাসিড। যে কোনো অ্যাসিড সেটা কিন্তু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ অবশ্যই হবে। NaOH, সোডিয়াম হাইড্রোক্সাইড, এটা একটা ক্ষার, সোডিয়াম হাইড্রোক্সাইড। ওকে, যে কোনো ক্ষার তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হবে। HCl, এটা একটা অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড। এবং NaCl, এটা একটা লবণ, সোডিয়াম ক্লোরাইড, যেটাকে আমরা খাদ্য লবণ হিসাবে জানি, সোডিয়াম ক্লোরাইড, এটাও একটা তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হবে। তাও আমরা একটা জিনিস বুঝলাম, অ্যাসিড, ক্ষার, ক্ষারক, মানে অ্যাসিড
ক্ষার, লবণ, এরা কিন্তু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হবেই হবে। কারণ এরা, মেন কথা হচ্ছে, আমরা এর আগের চ্যাপ্টারটা অনেক ব্যাচে আমার পড়ানো হয়ে গেছে, তো সেখানে যেটা আছে সেটা হচ্ছে রাসায়নিক বন্ধন। তো রাসায়নিক বন্ধন মেনলি আমরা ওইখানে দু রকমের পড়ি, একটা হচ্ছে তড়িৎযোজী বন্ধন আর একটা হচ্ছে সমযোজী বন্ধন। তড়িৎযোজী বন্ধন যে যুক্ত যে যৌগ, সেটা অ্যাসিড ও তড়িৎযোজী বন্ধন বা আয়নীয় বন্ধন, ক্ষারও তড়িৎযোজী বন্ধন বা আয়নীয় বন্ধন, সোডিয়াম ক্লোরাইড মানে লবণ, যে কোনো লবণ, সেটাও কিন্তু তড়িৎযোজী বন্ধন বা আয়নীয় বন্ধন। এই যে তড়িৎযোজী বন্ধন বা আয়নীয় বন্ধনযুক্ত যে কোনো যৌগ, এদেরকে সংজ্ঞাটার মধ্যেই রয়েছে উপযুক্ত দ্রাবকে দ্রবীভূত অবস্থায় এরা সাধারণত জলে দ্রবীভূত হয়। এই যে তড়িৎযোজী বন্ধন যুক্ত বা আয়নীয় বন্ধন যুক্ত যে যৌগ, সেই যৌগগুলো সাধারণত জলে দ্রবীভূত হয়, এবং এরা জলে দ্রবীভূত হয়ে যেটা করে সেটা হচ্ছে আয়ন উৎপন্ন করে। সেই আয়নগুলো দিয়ে কিন্তু তড়িৎটা পরিবহন ঘটে। ওকে, সো যে কোনো মানে মোস্ট অফ অল সব তড়িৎযোজী যে যৌগ বা আয়নীয় যে যৌগ, সেই যৌগগুলো কিন্তু তড়িৎ বিশ্লেষ্য। এবং সমযোজী যৌগগুলোর মধ্যে এক প্রশ্ন, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, অনেক ব্যাচে, আমি আবারও বলছি যে আমার রাসায়নিক বন্ধন চ্যাপ্টারটা এখনো পড়ানো হয়নি, তাদের ক্ষেত্রে হয়তো একটু অসুবিধা হবে, বিশেষ করে দিয়াদের ব্যাচে এখনো পড়ানো হয়নি। একটা প্রশ্ন, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, একটি সমযোজী যৌগের নাম লেখো যেটি তড়িৎ পরিবহন করে। সোডিয়াম ক্লোরাইড, এ কিন্তু একটা সমযোজী যৌগ, এ কিন্তু একটা সমযোজী যৌগ যে তড়িৎ পরিবহন করে। ওকে, এবং মেনলি এটা জলীয়, মানে সোডিয়াম ক্লোরাইড কিন্তু এটা কিন্তু গ্যাস ফর্মেও পাওয়া যায়, আবার মানে লিকুইড ফর্মেও পাওয়া যায়। এটা কিন্তু গ্যাসও হয়, আবার তরল মানে অ্যাসিডও হয়। তরল হচ্ছে যখন অ্যাসিড হয়ে যায় তখন কিন্তু সেটা তরল। ওকে, সো আমরা এই সোডিয়াম ক্লোরাইডের জলদ্রবীভূত অবস্থা হোক, সোডিয়াম ক্লোরাইডের অ্যাসিড অবস্থা হোক, লিকুইড হোক, যাই হোক, কিন্তু সোডিয়াম ক্লোরাইড, সেই সময়টা কিন্তু সোডিয়াম ক্লোরাইড তড়িৎ পরিবহন করে। ওকে, সো ইট ইজ এ, মানে একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা অনেক সময় দেয়, একটা সমযোজী যৌগের নাম লেখো যেটা তড়িৎ পরিবহন করে। ওকে, সো আমরা সংজ্ঞাটা যদি আরেকবার দেখি, যে সংজ্ঞায় আমাদের কি কি বলতে চাইছে, যেসব পদার্থ গলিত অবস্থায় বা উপযুক্ত দ্রাবকে দ্রবীভূত অবস্থায়, মানে সেই পদার্থটা ইটসেলফ গলে গিয়ে, আমরা অনেক পদার্থ পাবো যাদেরকে উত্তপ্ত করে গলিয়ে দিলে একদম গলে গেল, গলে গেলে তার ভিতর থেকে তড়িৎ পরিবাহিত হবে বা জলে দ্রবীভূত অবস্থায় তড়িৎ পরিবাহিত হবে। ওকে, সো এই যে সোডিয়াম ক্লোরাইডটার গ্যাসীয় অবস্থাটা বললাম, এই গ্যাসীয় অবস্থাটা কিন্তু মেনলি তড়িৎ পরিবহন করে না। এই গ্যাসীয় অবস্থাটা কিন্তু মেনলি তড়িৎ পরিবহন করে না। কেন করে না সেটাও আমাদের প্রশ্ন, এই প্রশ্নটাও দেয়। সো প্রশ্নগুলো লেখো, তড়িৎ বিশ্লেষ্য পদার্থ কাকে বলে, উদাহরণ দাও। পরের প্রশ্ন, একটি সমযোজী যৌগের উদাহরণ দাও যেটি তড়িৎ বিশ্লেষ্য। একটি সমযোজী যৌগের উদাহরণ দাও যেটি তড়িৎ বিশ্লেষ্য। ওকে, এবং আরো একটা প্রশ্ন, সোডিয়াম ক্লোরাইড তরল অবস্থায় বা জলদ্রবীভূত অবস্থায় তড়িৎ পরিবহন করে, কিন্তু গ্যাসীয় অবস্থায় তড়িৎ পরিবহন করে না কেন? আবারও বলছি, সোডিয়াম ক্লোরাইড তরল অবস্থায় বা জলে দ্রবীভূত তড়িৎ পরিবহন করে, কিন্তু গ্যাসীয় অবস্থায় তড়িৎ পরিবহন করে না কেন? কারোর যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয়, স্পিকার অন করে, মানে আনমিউট করে কথা বলবে কিন্তু। সোডিয়াম ক্লোরাইড তরল অবস্থায় বা জলে দ্রবীভূত অবস্থায় তড়িৎ পরিবহন করে, কিন্তু গ্যাসীয় অবস্থায় করতে পারে না কেন? এটাও কিন্তু একটা প্রশ্ন। সো যেটা আমরা বলছিলাম, যে যেসব পদার্থ গলিত অবস্থায় বা উপযুক্ত দ্রাবকে দ্রবীভূত অবস্থায় তড়িৎ পরিবহন করে। ওকে, এবং তড়িৎ পরিবহনের ফলে, এটা আরো মোস্ট ইম্পর্টেন্ট লাইন, এই লাইনটা থেকে একটা পার্থক্য চলে আসে। এই যে তড়িৎ পরিবহনের ফলে রাসায়নিক পরিবর্তন ঘটে এবং সম্পূর্ণ ভিন্ন ধর্মবিশিষ্ট নতুন পদার্থ উৎপন্ন হয়, তাদের তড়িৎ বিশ্লেষ্য পদার্থ বলে। এই যে অরেঞ্জ কালি দিয়ে যেটা বা হলুদ কালি দিয়ে যেটা আমি দাগ দিলাম, এখান থেকে যে পার্থক্যটা আসে, পরের প্রশ্ন লিখে গেল যে ধাতব পরিবাহী এবং তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, এদের মধ্যে পার্থক্য। সো একটা জিনিস লক্ষ্য করে দেখো, ধাতব পরিবাহী এবং তড়িৎ বিশ্লেষ্য পদার্থ দুজনেই কিন্তু তড়িতের পরিবহন করে। ধাতব পরিবাহীর মধ্যে মুক্ত ইলেকট্রন থাকে, সে মুক্ত ইলেকট্রন দিয়ে তড়িৎ পরিবহন করে। তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্যে আয়ন থাকে, আমরা এখন এই জায়গাটায় এসে পৌঁছাইনি।
যে তড়িৎ বিশ্লেষ্য পদার্থগুলো কেন তড়িৎ পরিবহন করছিল সেটা আমরা সেটাই যাবো এক্ষুনি। সো এই ধাতব পরিবাহীগুলো উম, ধাতব পরিবাহী বা তড়িতের সুপরিবাহী অধাতব পরিবাহী হতে পারে, তো তারা কিন্তু মুক্ত ইলেকট্রন দিয়ে তড়িৎ পরিবহন করছে। 1 নম্বর পয়েন্ট। আমি পয়েন্টগুলো বলে যাচ্ছি, তোমরা জাস্ট মুক্ত ইলেকট্রন বলে লিখে রাখো এবং পরবর্তীতে ভিডিওটাকে পজ করে করে লিখে নেবে। পয়েন্ট নাম্বার 1, ধাতব পরিবাহীগুলো মুক্ত ইলেকট্রন দিয়ে তড়িৎ পরিবহন করে। তড়িৎ বিশ্লেষ্য পদার্থগুলো আয়ন, ক্যাটায়ন এবং অ্যানায়ন, দুই প্রকারের আয়ন পাওয়া যায়, সেই আয়নগুলো দিয়ে তড়িৎ পরিবহন করে। 2 নম্বর, আহ, ধাতব পরিবাহীগুলোর মধ্যে যে মুক্ত ইলেকট্রনগুলো, সেই যে এই যে হলুদ কালি দিয়ে যেটা আন্ডারলাইন করে, এটাকে 2 নম্বরে আমরা বসিয়ে দিচ্ছি। যে ধাতব পরিবাহী, ধরো কোন একটা অ্যালুমিনিয়ামের ওয়্যার আছে তোমার কাছে, এটা কোনো একটা অ্যালুমিনিয়ামের ওয়্যার, সেই অ্যালুমিনিয়ামের ওয়্যার দিয়ে তুমি এ থেকে বিতে কারেন্ট নিয়ে যাচ্ছ, তড়িৎ নিয়ে যাচ্ছ। আমাদের রাস্তায় যে ওয়্যারগুলো থাকে ওগুলো মোস্ট অফ অল অ্যালুমিনিয়ামের ওয়্যার হয় এবং ওর ভিতরে সংকর ধাতু থাকে, অনেক ধাতু সংকর মেশানো থাকে। সো ওই ওয়্যার দিয়ে বা ওই তার দিয়ে কারেন্ট যাওয়ার পরে কিন্তু তারটা তারই থাকে, অ্যালুমিনিয়ামটা অ্যালুমিনিয়ামে থাকে। তামার তার দিয়ে কারেন্ট যাওয়ার পরে তামার তারটা তামার তারই থাকে, তামার তারটা কিন্তু অন্য কিছু হয়ে যায় না। বাট তড়িৎ বিশ্লেষ্য পদার্থ যদি হয় তাহলে কিন্তু আমরা দেখব, এই চ্যাপ্টারটা আজকে হয়তো শেষ হবে না। তড়িৎ বিশ্লেষ্য পদার্থ যদি হয় তাহলে তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্যে দিয়ে তড়িৎ পরিবাহিত হলে কিন্তু সেই তড়িৎ বিশ্লেষ যখন HCl এর ভিতর দিয়ে তড়িৎ পরিবহন হবে তখন কিন্তু সেই HClটার HCl থাকবে না, অন্য কিছু হয়ে যাবে। সো নতুন ধর্মবিশিষ্ট পদার্থ তৈরি হবে। এটা পয়েন্ট নাম্বার 2, যে ধাতব পরিবাহীর মধ্যে দিয়ে তড়িৎ পরিবহন ঘটলে সেই ধাতব পরিবাহীটা কিন্তু তার রাসায়নিক ধর্ম বা সেখানে কোনো নতুন ধর্মবিশিষ্ট পদার্থ উৎপন্ন হয় না, সেখানে কোনো রাসায়নিক পরিবর্তন ঘটে না। পয়েন্ট নাম্বার 2, এদিকে তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্যে দিয়ে যদি তড়িৎ পরিবহন ঘটে তাহলে সেটার কিন্তু রাসায়নিক পরিবর্তন হবে এবং নতুন ধর্মবিশিষ্ট পদার্থ উৎপন্ন হয়। ওকে। এবং পয়েন্ট নাম্বার 3, ধাতব পরিবাহীর মধ্যে একটা মাত্র পরিবাহী আছে যে গলিত অবস্থায় তড়িৎ পরিবহন করে, সে হচ্ছে পারদ। ওকে। ধাতব পরিবাহীর মধ্যে একটা মাত্র পরিবাহী আছে যে হচ্ছে পারদ। পারদকে আমরা তরল ধাতু বলি। এই পারদ কিন্তু একমাত্র গলিত অবস্থায় তড়িৎ পরিবহন করে। তাছাড়া সমস্ত ধাতব পরিবাহী বলি, অধাতব পরিবাহী বলি, অ্যাটলিস্ট ইলেকট্রনীয় পরিবাহী বলি, তারা কিন্তু সবাই কঠিন, তারা সবাই কিন্তু মুক্ত ইলেকট্রন দিয়ে তড়িৎ পরিবহন করছে। কিন্তু এই দিকের পয়েন্ট নাম্বার 3, তড়িৎ বিশ্লেষ্য পদার্থতে বলাই আছে সেটা গলিত অবস্থায় থাকতে হবে বা উপযুক্ত দ্রাবকে দ্রবীভূত অবস্থা থাকতে হবে, মানে অ্যাটলিস্ট লিকুইড ফর্মে থাকতে হবে, তাহলেই কিন্তু তড়িৎ পরিবহন করতে পারবে। সো আমরা 3টে পার্থক্য জেনে গেছি। আমি আরও একটা 4টে পার্থক্য আমাদের অ্যাটলিস্ট জেনে রাখলেই চলবে। সো 4 নম্বর পার্থক্য, 5 নম্বর পার্থক্যে তোমরা উদাহরণ দিয়ে দেবে। ধাতব পরিবাহীর উদাহরণ অ্যালুমিনিয়াম, কপার, আয়রন, এরা। আর তড়িৎ বিশ্লেষ্য পদার্থের উদাহরণ তো উপরে দেখতে পাচ্ছ, সালফিউরিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড, সোডিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়াম ক্লোরাইড। এবং আরেকটা প্রশ্ন, মানে আরেকটা পয়েন্ট, 4 নম্বর পয়েন্ট, যেটা 4 নম্বর পয়েন্ট আমি বলতে চাইবো, ধাতব পরিবাহীগুলোর ক্ষেত্রে যদি উষ্ণতা বাড়িয়ে দিই, ধাতব পরিবাহীগুলোর ক্ষেত্রে যদি উষ্ণতা বাড়িয়ে দিই তাহলে তড়িৎ পরিবাহিতা ধাতব পরিবাহীগুলোর ক্ষেত্রে কিন্তু কমে যাবে। ওকে। তড়িৎ বিশ্লেষ্যগুলোর ক্ষেত্রে কিন্তু সেটা উল্টোটা ঘটবে, তড়িৎ বিশ্লেষ্যগুলোর ক্ষেত্রে যদি উষ্ণতা বাড়িয়ে দিই তড়িৎ পরিবাহিতাও বেড়ে যাবে। তো আমরা ধাতব পরিবাহী এবং তড়িৎ বিশ্লেষ্য পদার্থের ভিতরে কিন্তু 5টা পার্থক্য পেয়ে গেলাম। অ্যাটলিস্ট 4টে-5টা মুখস্থ রাখতেই হবে। পরীক্ষায় হাইস্ট আসতে পারে 3, পরীক্ষায় সবচেয়ে বেশি 3 মার্কসের কোশ্চেন আসতে পারে। 3 মার্কসের কোশ্চেন আসলে মিনিমাম 5টা 6টা লিখতে পারলে খুবই ভালো। বইয়ে তোমরা আরও পার্থক্য পেয়ে যাবে, সহায়িকা টয়িকা পেয়ে যাবে। আমি 5টা অ্যাটলিস্ট বললাম। 3 মার্কসের পার্থক্য যদি আসে 6টা লিখতে পারলে খুব ভালো, আউটস্ট্যান্ডিং। অ্যাটলিস্ট 5টা তো লিখতেই হবে, 5টা লিখলেও 3-এ 3 পাওয়া যায়, কোনো অসুবিধা নেই। ওকে। মানে আরও অ্যাটলিস্ট 5টা লেখো এবং 5টা মুখস্থ রাখো। ওকে। তো এবার আমরা চলে যাচ্ছি, তড়িৎ বিশ্লেষ্য পদার্থ কাকে বলে বুঝলাম, আরও একটা জিনিসটা গ্যাসীয় অবস্থায়। তা এখন প্রশ্ন হলো, তড়িৎ বিশ্লেষ্য পদার্থগুলো তড়িৎ পরিবহন করছে কেন? তো দেখো, আমি যদি সালফিউরিক অ্যাসিডটার কথায় আসি, সালফিউরিক অ্যাসিডকে যখন আমরা জলে দেব, আমরা ক্লাস 9-এ অ্যাসিড পড়ে এসেছি। সো সালফিউরিক অ্যাসিড ক্লাস 10-এ আমরা পড়েছি, ধরে নাও পড়েছি যে এটা একটা তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, বা এটা একটা তড়িৎযোজী পদার্থ বা আয়নীয় বন্ধনে যুক্ত পদার্থ। সো এটা কিন্তু জলে দিলে এটা ভেঙে যাবে এবং এটা
হাইড্রোজেন আয়ন এবং SO4 2- আয়ন তৈরি করবে। প্রথমটাকে বলা হয় হাইড্রোজেন আয়ন, পরেরটাকে বলা হয় সালফেট আয়ন। ওকে, এবং জল ইটসেলফ, জলে যখন দিচ্ছে H2O, তখন জলও কিন্তু ভাঙবে, ভেঙে গিয়ে H++OH- তৈরি করবে। ওকে, এবার আমরা মানে যেটা আমরা পড়েছি যে ওই 9-এ, সেটা হচ্ছে এই কটা জুড়ে গিয়ে হাইড্রক্সিনিয়াম আয়ন তৈরি করে H3O+, এবং আর একটা হচ্ছে SO4 2- এরকম তৈরি করে। সো আমরা সেই কনসেপ্টটা এই মুহূর্তে যাব না। তো আমাদের মেন কথা হচ্ছে যে আমরা দেখলাম সালফিউরিক অ্যাসিড ভেঙে গিয়ে দুটো জিনিস তৈরি হলো, একটা হচ্ছে 2H+, আর একটা হচ্ছে SO4 2-। সো যেগুলো পজিটিভ সেগুলোকে আমরা বলি ক্যাটায়ন। আমি এর সব ডেফিনেশনগুলোই যাব, এবং যেগুলো নেগেটিভ সেগুলোকে আমরা বলি অ্যানায়ন। সো আমরা দেখলাম এই ক্যাটায়ন এবং অ্যানায়ন মানে টু টাইপস অফ আয়ন কিন্তু তৈরি হলো। ধাতব পরিবাহীগুলো কিন্তু মুক্ত ইলেকট্রন দিয়ে তড়িৎ পরিবহন করছিল, ওদের ভিতরে ফ্রি ইলেকট্রন, মুক্ত ইলেকট্রন রয়েছে, সেগুলো দিয়ে তড়িৎ পরিবহন করছিল। তড়িৎ বিশ্লেষ্য পদার্থগুলো কিন্তু এই আয়ন দিয়ে তড়িৎ পরিবহন করবে। এই আয়নগুলোই একটা আমরা তড়িৎ দ্বার পড়বো, একটা তড়িৎ দ্বার থেকে একটা, মানে ওগুলোকে ক্যাথোড অ্যানোড বলা হয়। সো একটা তড়িৎ দ্বার থেকে আর একটা ইলেকট্রোড বলা হয়, তড়িৎ দ্বারের ইংরাজি নাম হচ্ছে ইলেকট্রোড। একটা ইলেকট্রোড থেকে আরেকটা ইলেকট্রোডে কিন্তু মানে তড়িৎটাকে নিয়ে যাবে, কারেন্টটাকে নিয়ে যাবে। ওকে, তো তড়িৎ বিশ্লেষ্য পদার্থগুলো কিন্তু এই তড়িৎ পরিবহনটা করে আহ, কিসের সাহায্যে? না, আয়নের সাহায্যে। এবার আমাদের যে প্রশ্নটা একটা বাকি ছিল, যে হাইড্রোক্লোরিক অ্যাসিড জলে দ্রবীভূত অবস্থায় বা তরল অবস্থায় বা অ্যাসিড অবস্থায় তড়িৎ পরিবহন করে, কিন্তু গ্যাসীয় অবস্থায় তড়িৎ পরিবহন করে না কেন? সো হাইড্রোক্লোরিক অ্যাসিড কিন্তু জলে দ্রবীভূত যখন হয়, তখন সেই হাইড্রোক্লোরিক অ্যাসিডটা ভেঙে যায়, ভেঙে গিয়ে H++Cl- উৎপন্ন করে, H++Cl- উৎপন্ন করে। যেহেতু হাইড্রোক্লোরিক অ্যাসিডটা কখন ভাঙে, না যখন জলে দ্রবীভূত হয় তখন ভাঙে, তার আগে কিন্তু ভাঙে না। যখন গ্যাসীয় অবস্থা থাকে তখন কিন্তু হাইড্রোক্লোরিক অ্যাসিডটা ভাঙতে পারে না। তো যেহেতু হাইড্রোক্লোরিক অ্যাসিডটা যখন জলে দ্রবীভূত হয় তখন ভাঙে, তো তখনই আয়নটা উৎপন্ন হয়, ক্যাটায়ন আয়নটা তখন উৎপন্ন হচ্ছে। তো আয়ন উৎপন্ন করার জন্য ওটাকে জলে দ্রবীভূত হতে হচ্ছে বা লিকুইড ফর্মে আসতে হচ্ছে। তো সেই জন্যে হাইড্রোক্লোরিক অ্যাসিড যখন অ্যাসিড ফর্মে থাকে বা লিকুইড অবস্থায় থাকে বা জলে দ্রবীভূত অবস্থায় থাকে, তখনই কিন্তু ওটা তড়িৎ পরিবহন করবে। কিন্তু যখন ওটা গ্যাসিয়াস স্টেটে থাকবে, গ্যাস ফর্মে থাকবে, তখন কিন্তু এই হাইড্রোক্লোরিক অ্যাসিডটা কোনোভাবেই H++Cl- অ্যানায়ন এবং ক্যাটায়ন তৈরি করতে পারবে না। যেহেতু যখন অ্যাসিড ফর্মে, গ্যাস ফর্মে থাকবে, তখন অ্যানায়ন ক্যাটায়ন তৈরি করতে পারবে না, তখন তড়িৎ পরিবহনও করতে পারবে না। ঠিক আছে? সো যে কটা প্রশ্ন দিয়েছিলাম মোটামুটি সব কটারই উত্তর বলেছি। যদি কোনোটা বাদ থাকে আমাকে বলবে, বা যদি কোনোটা কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় আমাকে বলবে। ওকে, এখান থেকেই আমি আরেকটা সংজ্ঞা দেব। সেই সংজ্ঞাটা হচ্ছে তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ। তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ। প্রশ্ন হচ্ছে তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ কাকে বলে, উদাহরণ দাও। ওকে, সো তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ মানে যেগুলো তড়িতের ব্যাপারটা কি, যেসব পদার্থ গলিত বা দ্রবীভূত অবস্থায়, যেসব পদার্থ গলিত এই দেখো বা দ্রবীভূত অবস্থায়, উপযুক্ত দ্রাবকে দ্রবীভূত বা এমনি দ্রবীভূত অবস্থায় তড়িৎ পরিবহন করে না। করে এখানে একটা না হয়ে যাবে তখন, করে না কেন? কারণ ওরা আয়নে ভাঙতে পারে না, তড়িৎ পরিবহন করে না। এইটুকুনি লিখলেই হবে। বা আমি পুরো সংজ্ঞাটা একবার বলে দিচ্ছি, পরবর্তীতে ভিডিও পজ করে লিখে নেবে। যেসব পদার্থ গলিত বা দ্রবীভূত অবস্থায় বা উপযুক্ত দ্রাবকে দ্রবীভূত অবস্থায় আয়নে বিভাজিত হয় না এবং তড়িৎ পরিবহন করে না, যেহেতু আয়নে বিভাজিত হতে পারছে না তাই তড়িৎ পরিবহন করতে পারছে না, তাদেরকে তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ বলে। আবারও বলছি, যেসব পদার্থ গলিত অথবা দ্রবীভূত অবস্থায় আয়নে বিয়োজিত হয় না এবং তড়িৎ পরিবহন করে না, তাদেরকে তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ বলে। ওকে, যতটা পারছো লেখো, পরবর্তীতে ভিডিওটা পজ করে করে লিখে নেবে। উদাহরণ কি হতে পারে? চিনি, চিনি C12H22O11,
এটা চিনির সংকেত। ইথানল, ইথানল বা ইথাইল অ্যালকোহল, ইথানল, এগুলো আমরা একদম লাস্ট চ্যাপ্টারে পড়বো, যে CH3 CH2 CH3 CH2 OH, এটা হলো ইথানলের সংকেত। তো এরা কিন্তু এই এই যে দুজনের কথা আমি বললাম, এরা দুজনই কিন্তু সমযোজী যৌগ। এই যে দুজনের কথা বললাম, এই দুজনই কিন্তু এই দুজনই কিন্তু সমযোজী যৌগ। ওকে, সেই সমযোজী যৌগগুলো, সমযোজী যৌগের মেন প্রপার্টি হচ্ছে সমযোজী যৌগগুলো জলে দিলে সেটা কিন্তু ভাঙে না, সেটা কিন্তু আয়নে ডিকম্পোজ করে না, ভেঙে যায় না। তো যেহেতু আয়নে ডিকম্পোজ করে না বা ভেঙে যায় না, সেহেতু ওরা আয়ন উৎপন্ন করতে পারছে না, যেহেতু আয়ন উৎপন্ন করতে পারছে না, তাই ওরা কিন্তু তড়িৎ পরিবহনও করবে না। তো এখান থেকে আরো একটা প্রশ্ন আসলো, তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ কাকে বলে, উদাহরণ দাও। যেহেতু এরকম আরেকটা প্রশ্ন চলে আসলো, তো স্বাভাবিকভাবে একটা প্রশ্ন আসবে, তড়িৎ বিশ্লেষ্য পদার্থ এবং তড়িৎ অবিশ্লেষ্য পদার্থের মধ্যে পার্থক্য লেখো। তড়িৎ বিশ্লেষ্য পদার্থ এবং তড়িৎ অবিশ্লেষ্য পদার্থের মধ্যে পার্থক্য লেখো। এটা তোমরা লিখে ফেলতে পারবে। তড়িৎ বিশ্লেষ্য পদার্থ তড়িৎ পরিবহন করে, তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ তড়িৎ পরিবহন করে না। তড়িৎ বিশ্লেষ্য পদার্থ আয়ন উৎপন্ন করে, তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ আয়ন উৎপন্ন করে না। তড়িৎ বিশ্লেষ্য পদার্থগুলো সাধারণত তড়িৎ যোজী পদার্থ হয়, ব্যতিক্রম আছে অবশ্যই, HCl, সেটা সমযোজী পদার্থ। তড়িৎ অবিশ্লেষ্য পদার্থগুলো সাধারণত সমযোজী পদার্থ হয়। ওকে, তড়িৎ বিশ্লেষ্য পদার্থগুলো তড়িৎ পরিবহনের ফলে নতুন ধর্মনিষ্ঠ পদার্থ উৎপন্ন করে। তড়িৎ অবিশ্লেষ্য পদার্থগুলো তড়িৎ পরিবহন করতে পারে না এবং নতুন ধর্মনিষ্ঠ পদার্থ উৎপন্ন করতে পারে না। ওকে, সো এগুলো পরবর্তীতে প্রশ্নটা লিখে রাখো, তড়িৎ বিশ্লেষ্য পদার্থ এবং তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ এর পার্থক্য। পরবর্তীতে ভিডিও ছোট পজ করে করে এগুলো লিখে নেবে, পয়েন্টগুলো বইতেও পেয়ে যাবে। ওকে, যদি কোনো প্রশ্ন থাকে বলো। দিয়া বোঝা যাচ্ছে? সোডিয়াম ক্লোরাইড বলেছি না, ওটা কি হাইড্রোজেন, মানে হাইড্রোজেন ক্লোরাইড হবে। সোডিয়াম ক্লোরাইড বলেছি কি আমি? হাইড্রোক্লোরিক, হাইড্রোজেন ক্লোরাইড হবে, এটা সোডিয়াম ক্লোরাইড হবে না। লিপিকা, আমি কি সোডিয়াম ক্লোরাইড বলেছিলাম? ও, ওটা হাইড্রোজেন ক্লোরাইড হবে, ওটা আমি ভুল বলেছি। হাইড্রোজেন ক্লোরাইড, হাইড্রোজেন ক্লোরাইড করে নাও। হাইড্রোজেন ক্লোরাইড গলিত অবস্থায় বা অ্যাসিড ফর্ম, যেটা হাইড্রোজেন ক্লোরাইড, হাইড্রোক্লোরিক অ্যাসিড যেটা বলি, সেটা তড়িৎ পরিবহন করে। কিন্তু ওর যে গ্যাসিয়াস ফর্ম, সেই গ্যাসিয়াস ফর্মটা কিন্তু তড়িৎ পরিবহন করতে পারে না, কারণ ওই যে যেটা বললাম, যে গ্যাসিয়াস ফর্মের মধ্যে তো আর আয়ন উৎপন্ন হবে না। ওকে, সো আমরা তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ পড়ে আসলাম। এবার আমরা তড়িৎ বিশ্লেষ্য পদার্থের ক্লাসিফিকেশনে যাব, যে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ কয় প্রকারের হয়। সো তড়িৎ বিশ্লেষ্য পদার্থ প্রধানত দু প্রকারের হয়। একটা হচ্ছে তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, আর একটা হচ্ছে মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। প্রথমত প্রশ্ন, তড়িৎ বিশ্লেষ্য পদার্থ কয় প্রকার ও কি কি? তারপরের প্রশ্ন, তীব্র তড়িৎ, লিখে ফেলো, তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ কাকে বলে, উদাহরণ দাও। আমি উদাহরণগুলো বলে দিই। যে কোনো অ্যাসিড এই জায়গাটায় হবে, তবে সব অ্যাসিড না, তীব্র অ্যাসিড যেগুলো, যেমন HNO3, HNO3 যাকে আমরা নাইট্রিক অ্যাসিড বলি, নাইট্রিক অ্যাসিড। H2SO4 নিয়ে একটু আগে বললাম, H2SO4 যাকে আমরা সালফিউরিক অ্যাসিড বলি। ওকে, মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থগুলোর মধ্যে NH4OH, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, অ্যামোনিয়াম হাইড্রো অক্সাইড, এবং এছাড়া আরও ফসফরিক অ্যাসিড, H3PO4,
ফসফরিক অ্যাসিড, কার্বনিক অ্যাসিড, এগুলো অনেক আছে। ওকে, সো তড়িৎ বিশ্লেষ্য পদার্থ কয় প্রকার, কি কি? তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ কাকে বলে উদাহরণ দাও। মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ কাকে বলে উদাহরণ দাও। তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ এবং মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্যে পার্থক্য লেখো। এতগুলো প্রশ্ন কিন্তু এই জায়গা থেকে আসতে পারে। আমি কাকে বলে এগুলো বলবো, সো আগে এগুলো লিখে নাও, তারপর আমি কাকে বলে এগুলো আসছি। ওকে, রাতুল লেখা হয়েছে? আমি কিন্তু শুনতে পাচ্ছি না কিছু। নেহা সুদীপ্ত বোঝা যাচ্ছে? ওকে, সো আমরা এবার যেটা পড়বো সেটা হচ্ছে তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ এবং মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। কিন্তু তার আগে তোমরা সবাই লগ আউট হয়ে যাবে। লগ আউট হওয়ার পরে আইডি পাসওয়ার্ড দিয়ে দিয়েছি, আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করো। দেন আমি তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ এবং মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থের ব্যাপারটায় আসছি। রাতুল শোনা যাচ্ছে? এনএসিএল জলীয় দ্রবণে তড়িৎ পরিবহন করে। এনএসিএল জলীয় দ্রবণে তড়িৎ পরিবহন করে। সোডিয়াম, বলো বলো। হ্যাঁ, করে না। কঠিন এনএসিএল তড়িৎ পরিবহন করবে না, তরল এনএসিএল তড়িৎ পরিবহন করবে। কঠিন এনএসিএল যেটা, সেই কঠিন এনএসিএল তো আয়নিত হতে পারছে না। কঠিন এনএসিএল মানে আমাদের খাবার যে লবণটা, সেই খাবার লবণটা তো আয়নিত হতে পারছে না, খাবার লবণটা তো কঠিন পদার্থ। তড়িৎ বিশ্লেষ্য পদার্থের ডেফিনেশনে কি আছে? তড়িৎ বিশ্লেষ্য পদার্থের সংজ্ঞাই আমাদেরকে বলছে যে যে সমস্ত পদার্থ জলীয় দ্রবণে বা গলিত অবস্থায়, জলীয় দ্রবণ বা গলিত অবস্থায় নিয়ে গেলে যারা তড়িৎ পরিবহন করবে। সো এনএসিএল কে জলীয় দ্রবণ বা জলীয় দ্রবণ যদি বানাই, নুন গোলা জল, নুনের জলীয় দ্রবণ, তো সেটার ভিতরে তড়িৎদ্বার দিলে তড়িৎ পরিবহন হবে, অবশ্যই হবে। কারণ তার ভিতরে আমি তড়িৎ বিয়োজনে আসবো, তড়িৎ বিয়োজন বলবো। সো যে সমস্ত পদার্থের তড়িৎ বিয়োজন হবে তারাই অরিজিনালি বিশ্লেষ্য পদার্থ। এনএসিএল এর তড়িৎ বিয়োজন হয়, এনএসিএলটা ভেঙে যায়, এনএ প্লাস এবং সিএল মাইনাসে ভেঙে যায়, ক্লিয়ার। কিন্তু কঠিন এনএসিএল, এনএসিএল সলিড ফর্ম, যেটা সোডিয়াম ক্লোরাইডের সলিড ফর্ম, যেটা আমরা খাবার লবণ হিসেবে ব্যবহার করি, সেই সেই সলিড ফর্মটা কিন্তু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ নয়। সেই সলিড ফর্মটার মধ্যে দিয়ে তড়িৎ যেতে পারবে না, কারণ ওটায় ক্যাটায়ন আনায়ন নেই। বাট ওটার যদি লিকুইড ফর্ম আমরা বানাই, সেই এনএসিএলটা গলিয়ে দিয়েও বানাতে পারি, সেই এনএসিএলটা জলে দ্রবীভূত করেও বানাতে পারি। ওকে, তো সেটা কিন্তু তড়িৎ পরিবহন করবে, কারণ সেখানে কিন্তু ক্যাটায়ন আনায়নটা থাকছে। এবার দেখো বুঝতে পেরেছো কিনা। ওকে, সো আমরা চলে যাচ্ছি তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, স্ট্রং ইলেকট্রোলাইটস। তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, স্ট্রং ইলেকট্রোলাইটস। স্ট্রং ইলেকট্রোলাইটস একবারে লিখে নাও। যেসব তড়িৎ বিশ্লেষ্য মানে তড়িৎ বিশ্লেষ্য পদার্থের একটা ভাগ হচ্ছে তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। তার মানে তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ মাত্রই সেটা তো তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। তো যেসব তড়িৎ বিশ্লেষ্য পদার্থ যেসব তড়িৎ বিশ্লেষ্য পদার্থ গলিত অবস্থায়, ওই একই কথা,
গলিত অবস্থায় বা উপযুক্ত দ্রাবকে দ্রবীভূত অবস্থায় সম্পূর্ণরূপে বিয়োজিত হয়ে আমরা এই বিয়োজনটা এখনো পড়িনি, ওকে, বিয়োজনটা এক্ষুনি পড়বো। বিয়োজনটা আমার আগে বলে আসা উচিত ছিল। তো বিয়োজিত হয়ে ক্যাটায়ন ও অ্যানায়ন উৎপন্ন করে, তাদের তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ বলে। ওকে, এবং মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থটাকে আমরা সেম টু সেম ভাবে লিখতে পারি, মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। তোমরা এক্ষুনি লিখে ফেলবে, আমি বলে দেবো। এটার নাম হচ্ছে উইক ইলেকট্রোলাইটস, WEAK, উইক ইলেকট্রোলাইটস, তো এটাই কি আসবে, এটার চেঞ্জটা হবে, এক্ষুনি লিখবে, যেসব তড়িৎ বিশ্লেষ্য পদার্থ গলিত অবস্থায় বা উপযুক্ত দ্রাবকে দ্রবীভূত অবস্থায় এই সম্পূর্ণ রূপে এটা চেঞ্জ হয়ে যাবে, এটাই চলে আসবে আংশিক রূপে বা আংশিকভাবে বিয়োজিত হয়ে ক্যাটায়ন অ্যানায়ন তো অল্প সংখ্যক, মানে এখানে ঢুকিয়ে দেবে অল্প সংখ্যক আয়ন উৎপন্ন করে, অল্প সংখ্যক, এই জায়গাটা আয়ন উৎপন্ন করে, অল্প সংখ্যক আয়ন উৎপন্ন করে, তাদের মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ বলে। ওকে, সো এটা লিখে ফেলো। আমি 1 মিনিট টাইম দিচ্ছি, আমি 1 মিনিট পরে কিন্তু জিজ্ঞাসা করবো। তো নেহা বলো, লেখাটা কি হলো, আলটিমেটলি সংজ্ঞাটা কি দাঁড়ালো, স্পিকার অন করে বলো। কই নেহা, শোনা যাচ্ছে কথা আমার? শোনা যাচ্ছে না। লিপিকা কি শৈলী চলে এসছে সাথে নাকি? আচ্ছা লিপিকা বলো, সংজ্ঞাটা বলো, কি দাঁড়ালো। এই অল্প সংখ্যক না, এইখানটা ভুল হলো, অল্প সংখ্যক আয়ন উৎপন্ন করে, ক্যাটায়ন অ্যানায়নটা বাদ দিয়ে দেবো। অল্প সংখ্যক আয়নের পাশে ব্র্যাকেটে ওটা রাখতে পারো, না কেটে অল্প সংখ্যক আয়ন ব্র্যাকেটে ক্যাটায়ন অ্যানায়ন বলো। একদম, হ্যাঁ উদাহরণ বলো। এইচ, NH4OH, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, এবং H3PO4, আমি ফসফরিক অ্যাসিড দিয়েছি, আরো অনেক উদাহরণ আছে।
অ্যাসিডিক অ্যাসিড আছে, তারপরে কার্বনিক অ্যাসিড আছে, এরকম অনেক অ্যাসিড আছে উদাহরণ। সো আমরা মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থের সংজ্ঞা পেয়ে গেলাম, উদাহরণ পেয়ে গেলাম। এছাড়া তাহলে দুটো পার্থক্য তো হয়েই যাচ্ছে। পার্থক্য যদি আমরা লিখতে চাই, পয়েন্ট নাম্বার 1-এ আমরা দেব সংজ্ঞা এবং লাস্ট পয়েন্টে দেবো আমরা উদাহরণ। পয়েন্ট নাম্বার 2, এটা যদি তীব্র হয়, তোমরা পরে এগুলো গুছিয়ে লিখে নেবে। হ্যাঁ, আমি বলে দিচ্ছি। পয়েন্ট নাম্বার 2, তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থগুলো সাধারণত আয়নীয় যৌগ হয়। এখন ছোট ছোট করে লিখে রাখো, পরে গুছিয়ে লিখে নেবে। তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থগুলো সাধারণত আয়নীয় যৌগ হয় বা তড়িৎযোজী যৌগ হয়। মানে আহ, যেটা আমরা আয়নীয় বন্ধন দিয়ে যে যৌগটা তৈরি হয়, যেটা রাসায়নিক বন্ধন পার্টে ছিল। আর মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থগুলো সাধারণত কিছু মানে সমযোজী যৌগ হয় সাধারণত। মানে সমযোজী যৌগ ছাড়াও কিছুটা ওর ভিতরে মানে আয়নীয় ভাব থাকে, সেই জন্য ওটা ভাঙে, অল্প সংখ্যা উৎপন্ন করে। ওকে, তো পয়েন্ট নাম্বার 3, পয়েন্ট নাম্বার 2, তড়িৎ তীব্রতে হচ্ছে এটা সমযোজী যৌগ, আয়নীয় যৌগ, তীব্র আয়নীয় যৌগ। আর মৃদু হচ্ছে এটা সাধারণত তড়িৎযোজী এই সমযোজী যৌগ হয়। পয়েন্ট নাম্বার 3-তে আমরা সংজ্ঞা থেকেই একটা কথা তুলে আনবো যে তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ গলিত, এই যে এই কথাটা তুলে আনছি যে গলিত বা উপযুক্ত, গলিত অবস্থায় উপযুক্ত বা দ্রাবকে দ্রবীভূত অবস্থায় সম্পূর্ণরূপে বিয়োজিত হয়। পয়েন্ট নাম্বার 3, মৃদুতে রাখছি যে মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ গলিত অবস্থায় বা উপযুক্ত দ্রাবকে আংশিক রূপে বিয়োজিত হয়। ওকে, সো পয়েন্ট নাম্বার 4, তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ যেগুলো, সেই তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থগুলো যেহেতু টোটালি ভেঙে যাচ্ছে, গিয়ে এই যে ক্যাটায়ন অ্যানায়ন তৈরি করছে, তাহলে তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থের ভিতরে ক্যাটায়ন অ্যানায়নের সংখ্যাটা কিন্তু প্রচুর হবে। ওকে, মানে টোটালি ভেঙে যাবে, গিয়ে প্রচুর সংখ্যক ক্যাটায়ন অ্যানায়ন তৈরি করবে। আমি একটা উদাহরণ যদি দিই, ধরো H2SO4, এটা তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। এই H2SO4 যখন ভেঙে গিয়ে কি তৈরি করে, 2H প্লাস SO4 2 মাইনাস। এবার তুমি একটা কন্টেনার নিলে, একটা পাত্র নিলে, সেই পাত্রের ভিতরে খানিকটা H2SO4 আর খানিকটা জল দিলে, তা আমরা তো অনুপরমাণু গুনতে পারি না। সো সাপোজ ধরো তুমি ওই কন্টেনারটার ভিতরে, সাপোজ ইফ পসিবল, যদি সম্ভব হয়, তুমি গুনে গুনে 50টা H2SO4-এর অণু ছেড়েছো ওই জলটার ভিতরে, 50টা H2SO4-এর অণু ছেড়ে দিয়েছো। সো H2SO4 তো তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, তার মানে ওই 50টা অণু ভেঙে গিয়ে কিন্তু 50টা অণুই ভাঙবে এবং ভেঙে গিয়ে এরকম 2H প্লাস এবং SO4 2 মাইনাস উৎপন্ন করবে। এটা হলো তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। আর মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থের উদাহরণ হিসেবে আমরা কি নিয়েছিলাম, NH4OH, NH4OH, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। এটা যখন ভাঙে তখন তৈরি করে NH4 প্লাস প্লাস OH মাইনাস। ওকে, সো আমরা যদি একটা কন্টেনার নিই, যে কন্টেনারটার মধ্যে কিছুটা জল দিয়ে আমরা যদি, যদি সম্ভব হয়, এটা সম্ভব না, প্র্যাকটিক্যাল সম্ভব না, আমি জাস্ট বোঝানোর জন্য বলছি, গুনে গুনে যদি 50টা NH4OH এর অণু দিয়ে দিই, সো আমরা দেখব যে 50টার মধ্যে 50টা কিন্তু ভাঙবে না, 50টা ভেঙে গিয়েই NH4 প্লাস এবং OH মাইনাস তৈরি করবে না। কিছু সংখ্যক অণু ভাঙবে, কিছু সংখ্যক অণু গোটা অবস্থায় থাকবে। ওকে, সো আমরা সেই জন্যে সাধারণত এই যখন মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ থেকে ভাঙা হবে, আমি দেখবে পরে যখন বিয়োজনটা দেখাবো, তখন উভমুখী চিহ্ন ব্যবহার করি, এক পাশে এই দিকে আর এক পাশে এই দিকে। ওকে, এরকম উভমুখী চিহ্ন ব্যবহার করি। এবং তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থের তড়িৎ বিয়োজনটাকে যখন আমরা দেখাই, তখন একমুখী চিহ্ন ব্যবহার করি, কারণ ওখানে সবগুলো ভেঙে যায়, মৃদুতে সবগুলো ভাঙে না। সো আমরা পয়েন্ট নাম্বার 4-এ সে কথাটাই বলছি। 3 এবং 4টাকে সংজ্ঞা থেকেই টানছি। 4-এ বলছি যে তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থগুলোর মধ্যে প্রচুর সংখ্যক ক্যাটায়ন আয়ন থাকবে, এবং মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থগুলোর মধ্যে কিন্তু প্রচুর সংখ্যক ক্যাটায়ন আয়ন থাকতে পারবে না, অল্প সংখ্যক ক্যাটায়ন আয়ন থাকবে। ওকে, সো তার মানে যে তড়িৎ পরিবহনের ক্ষমতা, সেই তড়িৎ পরিবহনের ক্ষমতাটা কার বেশি হবে, তীব্র না মৃদুর বেশি হবে? আমি যদি উত্তরটা তোমাদের কাছে চাই, উত্তর কি দেবে? তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থের তড়িৎ পরিবহন ক্ষমতাটা বেশি, না মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থের তড়িৎ পরিবহন ক্ষমতাটা বেশি? শোনা যাচ্ছে না কিন্তু কারোর উত্তর।
কার তড়িৎ পরিবহন ক্ষমতাটা বেশি? কে বেশি তড়িৎ পরিবহন করতে পারবে? কেউ বলো, উত্তর বলো। বুঝতে হবে তো জিনিসগুলো। কার মধ্যে বেশি পরিমাণ ক্যাটায়ন অ্যানায়ন আছে? শুনতে পাওয়া যাচ্ছে তো আমার কথা? আমি তো বুঝতেই পারছি না। দিয়া, শোনা যাচ্ছে? H2SO4 দিয়ে বললে হবে না, তীব্র না মৃদু। তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ বেশি পরিমাণে তড়িৎ পরিবহন করতে হবে। তাহলে আমরা এটাকেই নাম্বার 5-এ রাখতে পারি। নাম্বার 5, যে তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থগুলো তড়িৎ পরিবহন ক্ষমতাটা বেশি, মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থের তড়িৎ পরিবহন ক্ষমতাটা কিন্তু কম। পয়েন্ট নাম্বার 6 তোমরা উদাহরণ দিয়ে দাও। দেখো 6টা পার্থক্য দাঁড়িয়ে গেল কিন্তু তীব্র মৃদু। H2SO4 হবে, কিন্তু আমরা আলোচনা করছি তীব্র মৃদু নিয়ে। তুমি উদাহরণ দিচ্ছ H2SO4 আর NH4OH নিয়ে। H2SO4 তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হয় H2SO4 বেশি পরিমাণ তড়িৎ পরিবহন করবে। NH4OH মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। NH4OH মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হয়, কম পরিমাণ তড়িৎ পরিবহন করবে। ক্লিয়ার? আমরা আলোচনা করছি তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ নিয়ে। ঠিক আছে? তো আমরা তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ পড়লাম। এখান থেকে আরো অনেক কিছু, অনেক রকম ভাবে অ্যাডভান্স কোশ্চেন আসতে পারে, সেগুলোর কথা আমি পরে যাব। তো আমি এবার চলে যাচ্ছি আয়নীয় বিয়োজন। ব্যাপারটা কি? আয়নীয় বিয়োজন, ওকে, বা এটাকে আয়নন বলা হয়। আয়ো আয়ন 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 ওকে, আয়ন আয়নের ইংরেজি নাম হচ্ছে আয়নাইজেশন। এবং আয়নীয় বিয়োজনের ইংরেজি নাম হচ্ছে আয়নিক ডিকম্পোজিশন বা ডিসোসিয়েশন। ঠিক আছে? So, আমি ইংরেজি টার্মগুলো একবার বলে দিচ্ছি। জিনিসটা কি, সংজ্ঞাটা মানে এখানে সংজ্ঞাটা আমি লিখছি। গলিত, একবারে যে সংজ্ঞাগুলো আমি লিখছি সেগুলো সময় পেয়ে যাচ্ছে, তোমরা লিখে নাও। আর যে সংজ্ঞাগুলো আমি মুখে বলে দিচ্ছি সেই সংজ্ঞাগুলো পরে ভিডিও পজ করে লিখে নেবে। গলিত বা উপযুক্ত দ্রাবকে দ্রবীভূত অবস্থায় তড়িৎ বিশ্লেষ্য পদার্থগুলির স্বতঃস্ফূর্তভাবে আংশিক, কারণ আমরা জানি যে যখন আমাদের মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থের কথা আসে তখন সেখানে আংশিক বিয়োজন ঘটে, আর যখন তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থের কথা আসে তখন সেখানে সম্পূর্ণ বিয়োজন ঘটে। আংশিক বা সম্পূর্ণরূপে ভেঙে গিয়ে ক্যাটায়ন বা অ্যানায়ন উৎপন্ন করে। ক্যাটায়ন বা অ্যানায়ন উৎপন্ন করার ঘটনাকে কি বলে না, আয়নীয় বিয়োজন বা এটাকে তড়িৎ বিয়োজনও বলা যায়, বা এটাকে আয়নায়নও বলা যায়। তাহলে কি বলছে, যে আমরা যে কথাটা নিয়ে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ থেকে পড়ে আসছি, যে জলে দ্রবীভূত অবস্থায় বা গলিত অবস্থায় জিনিসটা ভাঙবে, আয়নে ভেঙে যাবে। তো আমরা প্রচুর উদাহরণ এরকম পেতে পারি। যেমন প্রথমত যে অ্যাসিডগুলোর কথাটা আমরা, এবার আয়নীয় বিয়োজনের ক্ষেত্রে আমরা সাধারণত উভমুখী তীরচিহ্ন দিই। তীব্রর ক্ষেত্রে ডিরেক্ট, মৃদুর ক্ষেত্রে
ডবল, এটা যেমন একটা কনভেনশন, উভমুখী দিলেও কোনো অসুবিধা নেই। সো HCl ভেঙে গিয়ে কি তৈরি করবে? এইচ প্লাস, মানে আমি নর্মালি সবকটাতেই উভমুখী চিহ্ন দিচ্ছি, ওকে। NaCl ভেঙে গিয়ে কি উৎপন্ন করবে? Na প্লাস Cl মাইনাস। H2SO4 ভেঙে গিয়ে কি উৎপন্ন করবে? 2H প্লাস প্লাস SO4 2 মাইনাস। NH4OH ভেঙে গিয়ে কি উৎপন্ন করবে? NH4 প্লাস প্লাস OH মাইনাস, অ্যামোনিয়াম আয়ন আর হাইড্রক্সিল আয়ন। যদি আমরা জলের কথা ভাবি H2O, সো H2O এটা ভেঙে গিয়ে কি উৎপন্ন করবে? জল কিন্তু মানে মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। একটা কথা বলতে হবে, জল কিন্তু মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। জলের ভিতর দিয়ে তড়িৎ পরিবহন হয়, সেটা কিন্তু খুব কম মাত্রায়, ওকে। সেটা কিন্তু খুব কম মাত্রায়। এবার জলের ভিতরে যখনই আমরা কোনো অ্যাসিড বা কোনো ক্ষার বা কোনো লবণকে মিশিয়ে দেবো, আমরা পড়বো এটা, তখন সেই তড়িৎ পরিবহনের মাত্রাটা বেড়ে যাবে, এবং কেন বেড়ে যাবে সেগুলো আমাদের পড়তে হবে। সেগুলো আমরা আজকের ক্লাসে আর পড়া হবে না, পরবর্তী ক্লাসে পড়বো। সো জল ভেঙে গিয়ে তৈরি করবে H প্লাস প্লাস OH মাইনাস। সিলভার নাইট্রেট AgNO3, সিলভার নাইট্রেট এটা ভেঙে গিয়ে তৈরি করে Ag প্লাস প্লাস NO3 মাইনাস। CuSO4 কপার সালফেট, কপার সালফেটটা আমাদের পড়তে হবে Cu2 প্লাস SO4 2 মাইনাস। এই AgCl বা AlCl3 অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড, AgCl সিলভার ক্লোরাইড, সিলভার নাইট্রেটের মতো করেই ভাঙবে। সো অ্যালুমিনিয়ামের যোজ্যতা 3, Al3 প্লাস প্লাস 3Cl মাইনাস। এরকম প্রচুর প্রচুর কিন্তু এরকমভাবে ভাঙতে পারে, ওকে। এরকম প্রচুর উদাহরণ আছে যেগুলো ভাঙতে পারে। আমি আরও একটা দেখাবো যেটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে CH3COOH। এটা ভেঙে তৈরি করবে CH3COO মাইনাস প্লাস H প্লাস। খুব সাবধান এইটাকে নিয়ে, কারণ এখানে কিন্তু 3টে এইচ আছে, এখানে কিন্তু একটা এইচ আছে, ওকে। এটা কিন্তু, এটার নাম হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড, এটার নাম হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড। এই অ্যাসিটিক অ্যাসিড কিন্তু একটা মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। অ্যাসিটিক অ্যাসিড কিন্তু একটা মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, এবং খুব সাবধান, এই এইচ গুলো কিন্তু ভাঙবে না, এই এইচটাই কিন্তু একমাত্র ভাঙবে। সিমিলার আমরা সোডিয়াম অ্যাসিটেট বলে একটা জিনিস পাই, CH3COONA, যেটা সেটাও ভাঙে একই রকমভাবে, CH3CH3COO মাইনাস প্লাস Na প্লাস। এই যে আয়নটা তৈরি করছে না, এই আয়নটার নাম আছে একটা অ্যাসিটেট আয়ন বলা হয়। এই যে আয়নটা তৈরি করছে, এই আয়নটার নাম হচ্ছে অ্যাসিটেট আয়ন। এই আয়নটা কিন্তু একটা অ্যানায়ন মাইনাস, সো অ্যানায়ন কিন্তু, ওকে। অ্যাসিটেট আয়ন, এবং Na প্লাস সেটা ক্যাটায়ন উৎপন্ন করছে। এটার নাম হচ্ছে সোডিয়াম অ্যাসিটেট, এটার নাম হচ্ছে সোডিয়াম অ্যাসিটেট, ওকে। তো আমরা আয়নীয় বিয়োজন বলতে কি বুঝলাম, দেখো আমি কতগুলো কম্পাউন্ডকে ভেঙে ভেঙে দেখালাম। এই জায়গা থেকে কিন্তু তড়িৎ, মানে তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ এবং মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থের ধারণাটা আসছে। একটা তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, সেটা যদি জলীয় দ্রবণে কমপ্লিটলি ভেঙে যায়, পুরোপুরি ভেঙে যায়, 50টা অণু দেওয়া হলো, 50টাই ভেঙে গেল, যে মানে ক্যাটায়ন অ্যানায়ন সমসংখ্যক নাও উৎপন্ন হতে পারে, কিন্তু এটা মানে এরা বলা যাবে না যে 50টা ভেঙে গিয়ে 50টা ক্যাটায়ন 50টা অ্যানায়ন তৈরি করলো। তুমি যদি এই ইকুয়েশনটার দিকে তাকাও, একটা H2SO4 ভেঙে দুটো H প্লাস এবং একটা SO4 মাইনাস তৈরি করছে, 2 মাইনাস তৈরি করছে। সুতরাং একটা H2SO4 থেকে দুটো হাইড্রোজেন ক্যাটায়ন এবং সালফেট অ্যানায়ন একটা তৈরি হচ্ছে কিন্তু, ওকে। সো 50টা অণু যদি H2SO4 ভাঙে, আমাকে বলো তো কটা সালফেট অ্যানায়ন এবং কটা হাইড্রোজেন ক্যাটায়ন তৈরি করবে? দেখি উত্তরটা বলো তো দেখি। এতক্ষণ দেরি লাগবে কেন এই সমস্ত উত্তর দিতে?
পঞ্চাশটা সালফিউরিক অ্যাসিডের অণু ভাঙলো, ভেঙে কটা হাইড্রোজেন আয়ন অ্যাজ এ ক্যাটায়ন এবং কটা সালফেট আয়ন অ্যাজ এ অ্যানায়ন তৈরি করবে। এতক্ষণ লাগবে? হাইড্রোজেন আয়ন কটা উৎপন্ন করবে, সালফেট আয়ন কটা উৎপন্ন করবে, এতক্ষণ সময় লাগে? হাইড্রোজেন আয়ন 100টা তৈরি করবে, কারণ 50টা তার ডবল হাইড্রোজেন আয়ন তৈরি করবে। হ্যাঁ, তার গুণ 2। আর সালফেট আয়ন 50টা সমসংখ্যক সালফেট আয়ন তৈরি করবে। তো আমরা এগুলো বুঝলাম। এবার আমরা যেটাই যাব সেটা হচ্ছে অ্যানায়ন, ক্যাটায়ন, আয়ন, আয়ন কয় প্রকার সেগুলোর দিকে আমরা যাব, এবং তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ নিয়ে আরও কিছু কথা বলার আছে, মানে সেগুলো বলতে হবে। তো আমি প্রথমত আয়নটা বলে আসি, তারপরে আমি আবার তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ না হয় ফিরে আসবো যদি আজকে সময় পাই, না হলে পরের দিন আমাদেরকে এটা আলোচনা করতে হবে। সো আয়ন, আয়ন কাকে বলে রাতুল? আয়ন কাকে বলে? আয়নের সংজ্ঞা আমরা অনেক আগে থেকে পড়ছি, কিন্তু স্পিকার অন করে বলতে হবে, এত দেরি করলে হয়? স্পিকার অন করো। রাতুল স্পিকার অন করো, স্পিকার অন করে কথা বলে কি? আয়ন কাকে বলে? আমি তো শুনতেই পাচ্ছি না কিছু। লিপিকা, দিয়া, সব ভুলে খেয়ে ফেলেছে। আয়ন ক্লাস 8 থেকে পড়ে আসছি। তড়িৎ যুক্ত পরমাণুকে আয়ন বলে, বা আধান যুক্ত পরমাণুকে আয়ন বলে। এই একটা ছোট্ট সংজ্ঞা, যে পরমাণুটার ভিতরে আধান আছে সেটাকে আমরা আয়ন বলবো। এই আয়ন কয় প্রকারের হতে পারে? এই আয়ন 2 প্রকার হতে পারে, একটা ক্যাটায়ন, একটা অ্যানায়ন। ক্যাটায়ন কি? ক্যাটায়ন হচ্ছে ধনাত্মক তড়িৎযুক্ত পরমাণুকে আয়ন বলে, আর অ্যানায়ন হচ্ছে ঋণাত্মক তড়িৎযুক্ত পরমাণুকে, ও এখানে ক্যাটায়ন লিখতে হবে, অ্যানায়ন বলে। ওকে, সো এগুলো হলো সংজ্ঞা। তাহলে প্রশ্ন আসতে পারে আয়ন কাকে বলে, আয়ন কয় প্রকার, কি কি, ক্যাটায়ন কাকে বলে, ক্যাটায়নের উদাহরণ দিতে দিতে বলে। তো উদাহরণ, Na প্লাস সোডিয়াম, Na প্লাস প্লাস ক্যাটায়ন। তারপরে ধরো Al3+, Mg2+, এগুলো সব ক্যাটায়ন। ঠিক একই রকমভাবে অ্যানায়নের উদাহরণ আমরা পাই Cl-, SO4 2-, এগুলো হচ্ছে অ্যানায়ন। ওকে, ক্যাটায়ন অ্যানায়নের কিন্তু উদাহরণ আমরা পেয়ে গেলাম। তো ক্যাটায়ন কাকে বলে বুঝলাম, অ্যানায়ন কাকে বলে বুঝলাম। এরপরে আমরা যেটা বুঝবো সেটা হচ্ছে মানে তড়িৎদ্বার বলে একটা জিনিস, এই অ্যাসোসিয়েটেড কনসেপ্ট। তো আমি তড়িৎদ্বারটা একবারে বলে দিচ্ছি। তড়িৎদ্বার, তো তড়িৎদ্বারের ইংরেজি নাম হচ্ছে ইলেকট্রোড। আয়নটা ION, আয়ন এইভাবেই লেখা হয়। ওকে, সো
তড়িৎদ্বার বা ইলেকট্রোড জিনিসটা কি? মানে আমরা তড়িৎদ্বারের আগে আমাদেরকে ভোল্টামিটারটা পড়া উচিত ছিল। ভোল্টামিটার হচ্ছে যেখানে তড়িৎ বিশ্লেষণ করা হয়। তো আমি তড়িৎদ্বারে আসলাম, যাই হোক আমি ভোল্টামিটার দিয়ে বলছি, পরে আমি ভোল্টামিটারটাও বলছি কি, যে ভোল্টামিটার যন্ত্রে তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্যে তড়িতের সুপরিবাহী যে দুটি ধাতব বা অধাতব পাত বা দণ্ডকে পরস্পরের সাথে স্পর্শ না করিয়ে আংশিক আংশিক নিমজ্জিত করে তড়িৎ বিশ্লেষ্য দ্রবণে তড়িৎ বিশ্লেষ্য দ্রবণের মধ্যে তড়িৎ প্রবাহ চালনা করা হয় সেই পাত বা দণ্ড দুটিকে সেই পাত বা দণ্ড দুটিকে তড়িৎদ্বার বলে। তড়িৎদ্বার বলে। আচ্ছা, তড়িৎদ্বার কথাটার অর্থ কি? কথাটা দেখো দুটো শব্দ নিয়ে তৈরি। একটা হচ্ছে তড়িৎ আর একটা হচ্ছে দ্বার। দ্বার মানে কি? দরজা। আর তড়িৎ তড়িৎ, তাহলে তড়িৎ যে দরজা দিয়ে, মানে আলটিমেটলি কি হয়, আমরা যখন তড়িৎ বিশ্লেষণ করি তখন এটা একটা কন্টেনার থাকে, একটা পাত্র থাকে। এই পাত্রটার নামই হচ্ছে ভোল্টামিটার। ওকে, বানান যেন ভুল না হয়, ভোল্টামিটার খুব কিন্তু ইম্পর্টেন্ট, ভোল্ট মিটার যেন না হয়ে যায়। ভোল্ট মিটার কিন্তু তড়িৎ চ্যাপ্টারে আছে। ওকে, তো এই পাত্রটার নাম হচ্ছে ভোল্টা মিটার। এবার এই পাত্রটার ভিতরে আমরা তড়িৎ বিশ্লেষ্য পদার্থটাকে নিই। সো এটা ধরো তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, আমি হালকা কালি দিয়ে আঁকলাম, এটা কোনো একটা তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। সো এটা যদি তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হয়, এটা গলিত অবস্থায় বা জলদ্রবিত অবস্থায় নিতে হবে। তো এইটা নেয়ার পরে আমাদেরকে কি করতে হবে, এর ভিতরে দুটো ধাতব হোক অধাতব হোক দণ্ড ডুবিয়ে দিতে হবে। এটা ধরো একটা ধাতব দণ্ড এবং এটা ধরো আর একটা ধাতব দণ্ড। এবার সেই দুটো ধাতব দণ্ড যে একই ধাতু দিয়ে তৈরি হবে বা দুটোই ধাতব হবে তার কোনো মানে নেই। আমরা দু রকম ধাতু ব্যবহার অনেক সময় করে থাকি। যাই হোক, আমরা এখন আপাতত হচ্ছে দুটো একই ধাতুর দণ্ড বা ধাতব হোক অধাতব হতে পারে, দণ্ড ডুবিয়ে দিতে হবে। দেওয়ার পরে আমরা কি করি, এই প্রণবের গলা শুনতে পেলাম না আজকে একবারও। প্রণব কি আছে নাকি বাংলাদেশ চলে গেছে নাকি? ও, এটা প্রণবের গলা। আর আর একটা ছেলের গলাও শুনতে পাইনি, সে ছেলেটা একবার সাড়া দেবে নাকি? নাম ধরে ডাকতে হবে। কিরে, আছিস? মনে তো হয় আছে। মজুমদার মনে হয় ঘুমিয়ে পড়েছে ক্লাস করতে করতে। সোম, ঘুমিয়ে পড়েছিস নাকি? ও ঘুমিয়ে পড়েছে নিঘাত। যাই হোক, আমরা একটা ব্যাটারির, এটা একটা ব্যাটারি, সেই ব্যাটারির সাথে ওই তড়িৎদ্বার দুটোকে এইভাবে কানেক্ট করেছি।
সো এটা হলো ব্যাটারির যে বড় দাগটা থাকে সেই বড় দাগটাকে প্লাস বলা হয়, এবং ব্যাটারির যে ছোট দাগটা থাকে সেই দাগটাকে মাইনাস বলা হয়। তাহলে একটা তড়িৎদ্বারকে ব্যাটারির পজিটিভ পাতের সঙ্গে কানেক্ট করেছি মানে এই তড়িৎদ্বারটা টোটালি কিন্তু প্লাস হয়ে গেছে, এই তড়িৎদ্বারটা কিন্তু টোটালি প্লাস হয়ে গেছে। এবং আরেকটা তড়িৎদ্বারকে ব্যাটারির নেগেটিভ পাতের সঙ্গে কানেক্ট করেছি মানে এই তড়িৎদ্বারটা কিন্তু টোটালি মাইনাস হয়ে গেছে। ওকে, সো আমরা ক্লাস 8এই পড়ে এসেছি যে ধনাত্মক পজিটিভ আয়ন নেগেটিভ আয়নকে, পজিটিভ চার্জ নেগেটিভ চার্জকে অ্যাটাক করে, মানে আকর্ষণ করে, বিষম তড়িৎ পরস্পরকে আকর্ষণ করে। এখন আমরা এই যে পাত্রটা ভিতরে যে ক্যাটায়ন আর অ্যানায়নগুলো আছে, কিছু প্লাস আছে কিছু মাইনাস আছে। প্লাসগুলোকে আমরা কি বলি? প্লাসগুলোকে আমরা বলি ক্যাটায়ন, প্লাসগুলোকে আমরা বলি ক্যাটায়ন, আর মাইনাসগুলোকে আমরা কি বলি? অ্যানায়ন। ওকে, সো আমরা দেখব এই যে তড়িৎ, মানে তড়িৎ বিশ্লেষণের মধ্যে প্লাসটা রয়েছে, সেই প্লাসটা কি করবে? মাইনাস তড়িৎদ্বার যেটা, সেই মাইনাস তড়িৎদ্বারে যাবে, মানে এইটা এই দিকে যাবে, এবং এই মাইনাস যে আয়নটা এটা প্লাস তড়িৎদ্বারে যাবে, মানে এটা এই দিকে যাবে। ওকে, সো এই অনুযায়ী আমরা তড়িৎদ্বারকে কিন্তু দুভাগে ভাগ করতে পারি। ক্যাটায়ন যে তড়িৎদ্বারে যায় তাকে বলা হয় ক্যাথোড, অ্যানায়ন যে তড়িৎদ্বারে যায় তাকে বলা হয় অ্যানোড। ওকে, সো তড়িৎদ্বার তাহলে দু প্রকার, এক হচ্ছে ক্যাথোড আর এক হচ্ছে অ্যানোড। ওকে, সো লিপিকা, আমার প্রশ্ন, ক্যাথোড ব্যাটারির কোন প্রান্তের সঙ্গে যুক্ত থাকে এবং অ্যানোড ব্যাটারির কোন প্রান্তের সঙ্গে যুক্ত থাকে? বলাটা কি ঠিক হলো? তাহলে উত্তরটা কি হবে? খুব সাবধান কিন্তু। ক্যাটায়ন কাকে বলে? ক্যাটায়ন হচ্ছে ধনাত্মক আয়নকে ক্যাটায়ন বলে। অ্যানায়ন কাকে বলে? ঋণাত্মক আয়নকে অ্যানায়ন বলে। ক্যাথোড অ্যানোডের ডেফিনেশন কিন্তু সম্পূর্ণ উল্টো। মানে ক্যাথোড মানে হচ্ছে সেখানে ক্যাটায়ন যাবে, তো ক্যাটায়ন যদি সেখানে যায় তাহলে ক্যাটায়ন তো নিচে প্লাস, তাহলে কার কাছে যাবে? মাইনাসের কাছে যাবে। সো ক্যাথোডকে কিন্তু ব্যাটারির নেগেটিভ তড়িৎদ্বার বা ঋণাত্মক তড়িৎদ্বারের সঙ্গে যুক্ত থাকতে হবে। ওকে, আর অ্যানোড মানে হচ্ছে সেখানে অ্যানায়ন যাবে, অ্যানায়ন যাবে মানে অ্যানায়ন নিজে নেগেটিভ, সো কার কাছে যাবে? যাবে পজিটিভের কাছে। সো অ্যানোডকে কিন্তু পজিটিভ হতে হবে, তার মানে অ্যানোড ব্যাটারির পজিটিভ প্রান্তের সঙ্গে যুক্ত থাকে। ওকে, সো আমাদের যদি এখন বলে ক্যাথোড কাকে বলে, অ্যানোড কাকে বলে, আমরা কি উত্তর লিখব? সোজা উত্তর লিখব, যে তড়িৎদ্বার ব্যাটারির ধনাত্মক প্রান্তের সঙ্গে যুক্ত থাকে তাকে কি বলবো? অ্যানোড। পজিটিভ প্রান্তের সঙ্গে যেটা যুক্ত থাকে তাকে বলবো অ্যানোড, এবং যে তড়িৎদ্বার ব্যাটারির ঋণাত্মক প্রান্তের সঙ্গে যুক্ত থাকে তাকে বলবো ক্যাথোড। ক্যাথোডে যায় ক্যাটায়ন, অ্যানোডে যায় অ্যানায়ন। ক্যাথোড যুক্ত থাকে ব্যাটারির নেগেটিভ প্রান্তের সঙ্গে, অ্যানোড যুক্ত থাকে ব্যাটারির পজিটিভ প্রান্তের সঙ্গে। ব্যাপারটা ক্লিয়ার? এবার আমরা সাধারণত তড়িৎদ্বার, এটা এই যে ভাগটা করলাম, এই ভাগটা কিন্তু করলাম আমরা তড়িৎদ্বারের, তড়িৎদ্বারটা কি কোন কোন প্রান্তের সঙ্গে যুক্ত আছে, ব্যাটারির কোন প্রান্তের সঙ্গে তড়িৎদ্বারটা যুক্ত আছে সেই অনুযায়ী। আমরা তড়িৎদ্বারের প্রকৃতি অনুযায়ী তড়িৎদ্বারকে দুভাগে ভাগ করতে পারি। তড়িৎদ্বার, ধাতব তড়িৎদ্বার আর একটা হচ্ছে অধাতব তড়িৎদ্বার। একটা ধাতব তড়িৎদ্বার, একটা অধাতব তড়িৎদ্বার। ধাতব তড়িৎদ্বার মানে আমরা তড়িৎদ্বারের সংজ্ঞার ভিতরেই লিখেছি যে ধাতব অধাতব দুটোই হতে পারে। তো ধাতব তড়িৎদ্বার মানে যে ধাতুগুলো অ্যাজ এ তড়িৎদ্বার, তড়িৎদ্বার হিসেবে ব্যবহৃত হচ্ছে, যেমন কপার, কপারকে তড়িৎদ্বার হিসেবে ব্যবহার করি। প্লাটিনাম, প্লাটিনামকে আমরা তড়িৎদ্বার হিসেবে ব্যবহার করি।
অধাতব তড়িৎদ্বার মানে যে অধাতুগুলো তড়িৎদ্বার হিসেবে ব্যবহার হচ্ছে, যেমন গ্রাফাইটকে আমরা অধাতব তড়িৎদ্বার হিসেবে ব্যবহার করি। গ্যাস কার্বন, কার্বনকে আমরা অধাতব তড়িৎদ্বার হিসাবে ব্যবহার, গ্যাস কার্বন মানে দণ্ড, কিন্তু এটা দণ্ড আকারে রাখতে হবে তাকে, কিন্তু আমরা অধাতব। এবার মেন কথা, এই যে তড়িৎদ্বার, এই তড়িৎদ্বারগুলো কিন্তু তড়িতের সুপরিবাহী। এই যে তড়িৎদ্বার কিন্তু তড়িতের সুপরিবাহী। সো অধাতব তড়িৎদ্বার যদি আমাকে ব্যবহার করতে হয়, তাহলে এমন অধাতু চুজ করতে হবে যে অধাতু তড়িতের সুপরিবাহী। সো কোন কোন অধাতু তড়িতের সুপরিবাহী? দুটো মাত্রই অধাতু আছে, একটা গ্রাফাইট, একটা গ্যাস কার্বন, কার্বনের দুটো রূপভেদ। সো তারাই কিন্তু অধাতব তড়িৎদ্বার হিসাবে ব্যবহার হবে। ওকে, সো এছাড়াও আরও তড়িৎদ্বারের ভাগ আছে, নিষ্ক্রিয় তড়িৎদ্বার, সক্রিয় তড়িৎদ্বার, সেগুলো আমাদের পড়াটা উচিত। ওকে, সো আমি সেগুলোর কথা এই মুহূর্তে আমি আলোচনা করতে পারবো না, তড়িৎ বিশ্লেষণটাকে আমাকে বোঝাতে হবে, তারপর আমি সেগুলো আলোচনা করতে পারবো। তার আগে আমি তড়িৎ বিশ্লেষণ এবং এই গ্যালভানোমিটার এটা সম্পর্কে আমি একটু বলে আসবো। সো 40 মিনিটের বাউন্ডারি টাইমটা চলে এসছে, তোমরা 1 মিনিটের মধ্যে লগ আউট হয়ে যাবে। লগ আউট হওয়ার পরে লগ ইন করো, আমি তড়িৎ বিশ্লেষণ সম্পর্কে বলবো। এই সুদীপ্ত বোঝা যাচ্ছে তো? নেহা বোঝা যাচ্ছে? ওকে, সো এবার আমরা যাব তড়িৎ বিশ্লেষণ। সংজ্ঞাটা আমি লিখছি। যে প্রক্রিয়ায় গলিত শৈলী কি লিখে নিচ্ছে তো খাতায়? আচ্ছা, গলিত বা জলে দ্রবীভূত অবস্থায় তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হলে পদার্থটির রাসায়নিক পরিবর্তন ঘটে। রাসায়নিক পরিবর্তন ঘটে নতুন ধর্ম বিশিষ্ট পদার্থ উৎপন্ন হয়, সেই প্রক্রিয়াকে তড়িৎ বিশ্লেষণ বা ইলেকট্রোলাইসিস বলে। ওকে, তো তড়িৎ বিশ্লেষণ কিন্তু একটা পদ্ধতি, যে পদ্ধতিতে আমরা কি করি, তড়িৎ বিশ্লেষ্য যে পদার্থটা, সেই পদার্থটা জলে দ্রবীভূত বা গলিত অবস্থায় নিয়ে
তার মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত করি, ওই তড়িৎ দ্বার দিয়ে তড়িৎ প্রবাহিত করি, এবং পদার্থটার রাসায়নিক পরিবর্তন ঘটবে এবং নতুন ধর্মনিষ্ঠ পদার্থ উৎপন্ন হবে, তার মধ্যে দিয়ে তড়িৎ পরিবহন ঘটবে। এই যে পদ্ধতিটা, কম্প্যাক্ট একটা পদ্ধতি, যে একটা কন্টেনার নিতে হবে, সেই কন্টেনারের ভিতরে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ নিতে হবে, তার ভিতরে দুটো তড়িৎদ্বার, এটা একটা তড়িৎদ্বার, এটা একটা তড়িৎদ্বার ডোবাতে হবে, এই তড়িৎদ্বার দুটোকে একটা ব্যাটারির পজিটিভ মাথার সঙ্গে একটা ব্যাটারির নেগেটিভ মাথার সঙ্গে যুক্ত করতে হবে, এবং অবশ্যই তড়িৎদ্বারের সংজ্ঞায় লেখা ছিল এই তড়িৎদ্বার দুটো কিন্তু পরস্পরকে টাচ করবে না। ওকে, সো পুরো ডিফারেন্ট, মানে পরস্পরকে স্পর্শ না করে দাঁড়িয়ে থাকবে। ওকে, সো এই যে পদ্ধতি, এবং এটা দিয়ে করলে কি হবে, ক্যাটায়নগুলো ক্যাথোডের দিকে চলে আসবে, অ্যানায়নগুলো অ্যানোডের দিকে চলে আসবে, এসে যা হোক একটা কিছু হবে, সে কি হবে সেটা আমরা আজকের ক্লাসে আলোচনা হবে না, পরবর্তী ক্লাসে আলোচনা হবে। সো এই যে পদ্ধতিটা, এই পদ্ধতিটাকে কিন্তু আমরা বলছি তড়িৎ বিশ্লেষণ। ওকে, সো এখানে একটা প্রশ্ন দেয় যে তাহলে তড়িৎ বিশ্লেষণ কাকে বলে। এবার যে পাত্রে তড়িৎ বিশ্লেষণ করা হচ্ছে সেই পাত্রটাকে বলে ভোল্টামিটার। ভোল্টামিটার, যে পাত্রে তড়িৎ বিশ্লেষণ করা হচ্ছে ওই পাত্রটার নাম হচ্ছে ভোল্টামিটার। যে পাত্রে তড়িৎ বিশ্লেষণ করা হয় তাকে ভোল্টামিটার বলে। ওকে, ভোল্টামিটার বলে, মানে ভোল্ট মিটার কিন্তু না, ভোল্ট মিটার কিন্তু বিভব মাপার, বিভব প্রভেদ বা বিভব মাপার একটা যন্ত্র, সেটা আমরা তড়িৎ চ্যাপ্টারে পড়বো। ওকে, তো প্রবাহী তড়িৎ যে চ্যাপ্টারটা আছে, কারেন্ট ইলেকট্রিসিটি, ওই চ্যাপ্টারে পড়বো। ভোল্টামিটার হচ্ছে তড়িৎ বিশ্লেষণ যে পাত্রটায় করা হয় সেই পাত্রটার নাম হচ্ছে ভোল্টামিটার। ভোল্টামিটার, নট ভোল্ট মিটার। ওকে, সো এটা বুঝলাম। একটা প্রশ্ন এখান থেকে প্রায়শই আসতে দেখা যায় যে তড়িৎ বিশ্লেষণের সময় কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়। তড়িৎ বিশ্লেষণের সময় কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়। ওকে, তড়িৎ দিয়ে আমরা জিনিসটাকে বিশ্লেষণ করছি। সো এখানে তড়িৎ শক্তি রাসায়নিক শক্তিতে কিন্তু রূপান্তরিত হচ্ছে। তড়িৎ শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হচ্ছে। ওকে, এবার এই ব্যাটারিটার কথা যদি ভাবি, এই ব্যাটারিটার মধ্যে কিন্তু আবার উল্টো ঘটনা ঘটছে। এই ব্যাটারিটার ভিতরে কিন্তু রাসায়নিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হচ্ছে, এটা সাবধান। ব্যাটারিটার ভিতরে রাসায়নিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হচ্ছে, আর তড়িৎ বিশ্লেষণ যে পদ্ধতি, সেই পদ্ধতিতে তড়িৎ শক্তি আমরা অ্যাপ্লাই করছি, করে আমরা রাসায়নিকভাবে জিনিসটাকে আলাদা করছি বা কিছু একটা করছি। তো তড়িৎ বিশ্লেষণে কিন্তু তড়িৎ শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হচ্ছে। ঠিক আছে, এই পর্যন্ত দেখো, যদি কোনো কারোর অসুবিধা থাকে আমাকে বলো, দেন আমি পরবর্তী টপিকগুলোতে যাব। আমরা আয়ন পড়লাম, অ্যানায়ন, ক্যাটায়ন, তড়িৎ বিশ্লেষ্য, মৃদু তড়িৎ বিশ্লেষ্য, তীব্র তড়িৎ বিশ্লেষ্য, এগুলো সব পড়েছি। তড়িৎ বিশ্লেষণ কাকে বলে সেগুলো পড়েছি, ক্যাথোড, অ্যানোড, তড়িৎদ্বার, ভোল্টমিটার, এগুলো সব পড়লাম। পরবর্তী আমাদের পরবর্তী ক্লাসে আমরা যেটা আলোচনা করব, তড়িৎ বিশ্লেষণ কিভাবে হয় সেটা নিয়ে আলোচনা করব, এবং বিভিন্ন তড়িৎ বিশ্লেষণ সেটা সেগুলো কিভাবে, তড়িৎ বিশ্লেষণগুলো কিভাবে হয়, তড়িৎদ্বার কি কি তড়িৎদ্বার আমরা ইউজ করতে পারি, সেইগুলোকে নিয়ে আমাদের পরবর্তী যে ক্লাস হবে সেই ক্লাসে আলোচনা হবে। আশা করা যায় ওই ক্লাসে আমরা চ্যাপ্টারটাকে শেষ করে ফেলতে পারবো, বা হয়তো আমাদের একটা ছোট ক্লাস লাগতে পারে, সেই ক্লাসে আমরা বাকিটা শেষ করে ফেলতে পারবো। ওকে, সো এখন আমরা যদি একটু তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ এবং মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ নিয়ে আরেকটু কথা বলি, যে তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ যেগুলো ছিল, সেই যে তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, ধরো একটা পাত্র রয়েছে, এই পাত্রটার ভিতরে এই যে
জলীয় দ্রবণটা রয়েছে, এটা তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থের দ্রবণ, তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থের দ্রবণ। ওকে, আর একটা পাত্র রয়েছে, সেই পাত্রটার ভিতরে ধরো মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ রাখা রয়েছে। ধরো এটা আর একটা পাত্র, এই পাত্রটার ভিতরে যে দ্রবণটা রাখা রয়েছে সেটা মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থের দ্রবণ। ওকে, সো এখন প্রশ্ন হলো, আমি তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থের দ্রবণ তৈরি করেছি, মানে ওর ভিতরে একটা দ্রাবক রয়েছে যার ভিতরে আমি দ্রবণটাকে গুলেছি। সো তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থের ভিতরে যদি আমরা ওই দ্রবণটার ভিতরে আরো পরিমাণে জল যোগ করি, মানে দ্রাবক যোগ করি, তো আলটিমেটলি কি হবে? তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ যেটা ছিল সেই পদার্থটা তো কমপ্লিটলি ভেঙে গেছে। তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ যেটা ছিল, ধরি আমি তীব্র একটা তড়িৎ বিশ্লেষ্য পদার্থ এম এ, ঠিক আছে, এম হচ্ছে ক্যাটায়ন আর এ হচ্ছে অ্যানায়ন, এটা তো কমপ্লিটলি তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হলে এটা পুরোপুরি ভেঙে যাবে, এম প্লাস আর এ মাইনাস তৈরি করবে। মানে মেটাল পার্টটা হচ্ছে এম, ধাতব পার্টটা হচ্ছে এম, নন মেটাল পার্টটাকে আমি দিলাম এ, এরকম একটা যদি কিছু হয় ক্যাটায়ন অ্যানায়ন। সো ওটা তো কমপ্লিটলি ভেঙে গেছে। সো ওর ভিতরে যদি আমি আরো জল মিশাই, আলটিমেটলি কি হবে? আর তো ভাঙতে পারবে না। ক্লিয়ার? মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থে কিন্তু গল্পটা উল্টো ঘটবে। মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থের ভিতরে যদি কোনো একটা মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ যদি এম এন হয়, সো সেটা তো পুরোপুরি ভাঙে না, এম প্লাস প্লাস এন মাইনাস কিছুটা ভেঙে থাকে। 50টার মধ্যে সাপোজ 20টা ভেঙে আছে, 30টা অভাঙা অবস্থায় আছে, বা 25-25 হতে পারে, 30-20 হতে পারে, যা খুশি তাই হতে পারে। এখান থেকেও একটা কনসেপ্ট আছে, সেই কনসেপ্টে আমি যাচ্ছি একটু পরে। সো মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থের ক্ষেত্রে কিন্তু সম্পূর্ণ তড়িৎ বিশ্লেষ্য পদার্থের অণুগুলো সম্পূর্ণ ভেঙে নেই, আংশিক অবস্থায় কিন্তু ভেঙে আছে। ওকে, সো মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থের ভিতরে যখন আমরা জল যোগ করব, তখন কিন্তু ওই পদার্থটা আরো বেশি পরিমাণে ভেঙে যাবে। ওকে, তার মানে ওর কিন্তু তড়িৎ পরিবহন ক্ষমতাটা আরো বেড়ে যাবে। মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ মধ্যে যদি আমরা কোনো যে দ্রাবকটা দিয়ে আমরা বলছি, সাধারণত সেটা জলই হয়, কারণ এটা জলে দ্রবীভূত কথা বলা থাকে। সো জল যদি আমরা মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্যে যোগ করি, তাহলে কিন্তু ও আরো বেশি পরিমাণে ক্যাটায়ন আনায়ন তৈরি করবে, হয়তো 2-4টে বেড়ে যাবে ক্যাটায়ন আনায়ন। ওকে, তো তার কিন্তু তড়িৎ পরিবহন ক্ষমতাটা বেড়ে যাবে। আর তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ অলরেডি সব ভেঙে বসে আছে, তো ওর কিন্তু আর বাড়ার কোনো জায়গা নেই, ওর কিন্তু আর মানে ওর ভিতর থেকে আর কিন্তু ক্যাটায়ন আনায়ন তৈরি করতে পারবে না। ওকে, সো এটাও কিন্তু একটা স্মল ডিফারেন্স তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থের। ওকে, আমি লাস্ট আর একটা কনসেপ্টে যাচ্ছি, সেটা হচ্ছে বিয়োজন মাত্রা। বিয়োজন মাত্রা গলিত বা উপযুক্ত দ্রাবকে, গলিত বা উপযুক্ত দ্রাবকে দ্রবীভূত অবস্থায়, দ্রবীভূত অবস্থায় কোনো তড়িৎ বিশ্লেষ্যের, কোনো তড়িৎ বিশ্লেষ্যের আয়নায়ন, আয়নের মানে ভেঙে গেল, আয়নায়ন মানে আমরা পড়েছিলাম আয়নিক ডিকম্পোজিশন বা ডিসোসিয়েশন, আয়নায়নের সাম্যাবস্থায় মোট অণুর যত ভগ্নাংশ, মোট অণুর যত ভগ্নাংশ আয়নিত হয় তাকে ওই তড়িৎ বিশ্লেষ্য পদার্থের বিয়োজন মাত্রা
বা আয়ন আয়ন মাত্রা, এর ইংরেজি নাম হচ্ছে ডিগ্রি অফ ডিসোসিয়েশন। ডিগ্রি অফ ডিসোসিয়েশন বলে। এবং এটাকে আলফা দিয়ে, আলফা চিহ্নটা অনেক তোমরা জানো যে এই আলফা চিহ্ন দিয়ে কিন্তু ডিগ্রি অফ ডিসোসিয়েশনকে বোঝানো হয়। তাহলে আলফা মানে কি? আলফা মানে হচ্ছে একটা ভগ্নাংশ, যে ভগ্নাংশের উপরে থাকবে সাম্যাবস্থায় তড়িৎ বিশ্লেষ্যের বিয়োজনে বিয়োজিত 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 অণুর সংখ্যা, এবং নিচে তড়িৎ বিশ্লেষ্যের মোট অণুর সংখ্যা। তড়িৎ বিশ্লেষ্যের মোট অণুর সংখ্যা। ওকে, সো আমরা যদি একটা এক্সাম্পল নিই, যে এটা মোল টোল দিয়ে এক্সাম্পলটা নিতে হবে, যাই হোক মানে আমরা কি করলাম, ধরি ওই আমি যদি একদম বাস্তব এক্সাম্পলটাই যাই, যে ধরো তোমার কাছে একটা কন্টেনার রয়েছে, সেই কন্টেনারটার ভিতরে তুমি NH4OH এর সলিউশন রেখেছো। সাপোজ তুমি 50টা NH4OH তুমি ওর ভিতরে দিয়েছো। তো তড়িৎ বিশ্লেষ্যের মোট অণু সংখ্যা 50। সাম্যাবস্থায় এই NH4OH কিছুগুলো ভাঙবে। তো আমরা ধরলাম সাপোজ ওই NH4OH ভেঙে গিয়ে কি তৈরি করে, NH4 প্লাস প্লাস OH মাইনাস। সাপোজ ধরলাম 30টা NH4OH ভেঙে গেছে, তো সাম্যাবস্থায় তড়িৎ বিশ্লেষ্যের বিয়োজিত অণুর সংখ্যা কত? 30। তো তখন আলফার মান কত হচ্ছে? 3/5। ওকে, সো এরকম ভাবে আমরা ডিগ্রি অফ ডিসোসিয়েশন বের করতে পারি। কিন্তু আরেকটা কথা, যদি আমরা কোনো তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থকে নিতাম, যেমন তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থের পেছনে আমি কি নিতে পারি, যে H2SO4, তাহলে এই H2SO4 কিন্তু পুরোটাই ভেঙে যেত, 2H প্লাস প্লাস SO4 2 মাইনাস তৈরি করতো। এবং সেখানে যদি আমি আলফাটা বের করতে যেতাম, আমি যদি 50টা H2SO4 এর অণু দ্রবণের ভিতরে দিতাম, তাহলে কিন্তু 50টাই ভেঙে যেত। তো সেক্ষেত্রে কিন্তু ডিগ্রি অফ ডিসোসিয়েশন 1 হতো। তাহলে এটাও কিন্তু তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ মৃদু তড়িৎ বিশ্লেষ্যের আরেকটা পার্থক্য, যে ডিগ্রি অফ ডিসোসিয়েশন বা বিয়োজন মাত্রা তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থের 1 হয় বা নিয়ার অ্যাবাউট 1 হয়। মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থের ক্ষেত্রে কিন্তু বিয়োজন মাত্রা 1-এর থেকে কম হয়। কারণ দেখো 3/5 ভগ্নাংশটা 1-এর থেকে কম, 1 নম্বর কথা। 2 নম্বর কথা, এই আলফা এর মান ইন জেনারেল 1-এর থেকে কম হতে পারে বা 1-এর সমান হতে পারে, কিন্তু আলফা এর মান কোনোদিন 1-এর থেকে বড় হবে না। তুমি একটা জিনিস ভেবে দেখো, নিচে আমরা কি বসাচ্ছি? তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মোট অণু সংখ্যা। তো আমি 50টা তড়িৎ বিশ্লেষ্য পদার্থের অণু দিলাম, আমি কিন্তু কখনো 51টা তড়িৎ বিশ্লেষ্য পদার্থের অণু ভেঙে যাবে এটা আশা করতে পারবো না। তো কখনোই ভগ্নাংশের লবটা কিন্তু বড় হবে না হরের থেকে, অলওয়েজ হরটা বড় হবে। হতে পারে হর আর লব সমান, যতগুলো অণু দিলাম ততগুলোই ভেঙে গেল, সেক্ষেত্রে ভগ্নাংশটার মান 1 এবং তড়িৎ বিশ্লেষ্য পদার্থটার নাম তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। আর কি হতে পারে? আর হতে পারে যতগুলো অণু দিলাম সবগুলো ভাঙলো না, কিছু সংখ্যক ভাঙলো, কিছু সংখ্যক ভাঙলো না, তখন ভগ্নাংশের হর বড় থাকবে, লব ছোট হয়ে যাবে, ভগ্নাংশটা হবে প্রকৃত ভগ্নাংশ এবং ভগ্নাংশের মান হয়ে যাবে <1। তখন সেই পদার্থটার নাম হবে মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। ওকে, সো আমরা মোটামুটি একটা জায়গায় চলে এসেছি, চ্যাপ্টারটা চলে এসেছি। আমাদের নেক্সট দিন কাজ শুরু হবে জলের তড়িৎ বিশ্লেষণ থেকে, পড়া শুরু হবে। জলের তড়িৎ বিশ্লেষণ আমরা প্লাটিনাম তড়িৎদ্বার দিয়ে করব, এবং ঋণাত্মক তড়িৎদ্বার, ধনাত্মক তড়িৎদ্বার সেগুলোকে নিয়ে আলোচনা করব, এবং তারপরে কপার সালফেট, বিভিন্ন পদার্থের তড়িৎ বিশ্লেষণ আমরা বিভিন্ন রকম তড়িৎদ্বার দিয়ে করব। ওকে, সেগুলো নিয়ে আলোচনা করব। নেক্সট ক্লাস আজকে শনিবার, এই সপ্তাহে মানে আজকেই তো সপ্তাহ শেষ বলতে গেলে, রবিবার কালকে হচ্ছে না, সোমবারের পরবর্তী কোনো একদিন হবে, আমি গ্রুপে সেটা জানিয়ে দেবো। যদি তোমাদের এবার কারোর কোনো প্রশ্ন থাকে আমাকে